নমস্কার, শুভ সন্ধ্যা। সংলাপের আজকের লাইভে সকলকে স্বাগত জানাই। বর্তমান এই দুর্যোগের পরিস্থিতিতে আমরা এই লাইভ অনুষ্ঠিত করেছি এবং হয়তো কিছু মানুষ যারা এই দুর্যোগ দ্বারা ভারীভাবে আক্রান্ত তারা হয়তো এই লাইভটিতে এই মুহূর্তে যোগ দিতে পারছে না এবং তাদের কাছে আমরা প্রথমেই ক্ষমা প্রার্থী। আশা করছি পরবর্তীতে ফেসবুকে যখন এই লাইভটি থাকবে তারা সেখান থেকে তাদের জ্ঞান আহরণ করতে পারবে। তো আজকে আমাদের যে বিষয় তা হলো জ্ঞানদা নন্দিনী দেবী, অন্দরে বাহিরে আধুনিক বাঙালি নারীর আত্মপ্রকাশ। তো প্রাথমিকভাবে জ্ঞানদা নন্দিনী দেবী সম্পর্কে আমরা সকলেই অবগত। তাও বলা উচিত যে 19 শতকে নারীর অন্দরমহলের নবজাগরণে এক অন্যতম ব্যক্তিত্ব হলেন জ্ঞানদা নন্দিনী দেবী। তিনি সম্পর্কে রবীন্দ্রনাথ ঠাকুরের মেজ ভ্রাতার স্ত্রী। জ্ঞানদা নন্দিনী অপর একটি উল্লেখযোগ্য কার্য যার জন্য জ্ঞানদা নন্দিনী দেবী বাঙালি নারীর কাছে খুবই প্রেরণার একটি বিষয়, তা হলো তার শাড়ি পরার একটি নতুন ধরন আবিষ্কার, যার পদ্ধতিটির নাম হচ্ছে ব্রাহ্মিকা পদ্ধতি এবং যে পদ্ধতিতে বাঙালি শাড়ি পরার ধরনের সাথে গুজরাটি এবং পার্সি ধরনের এক মেলবন্ধন করেছে, যা বাঙালি নারীর প্রতিনিয়ত জীবনসজ্জাকে আরো সহজতর করে তুলেছে। আহ এই বিষয়ে এ বিষয়ে আরো বক্তব্য পেশ করবেন পরবর্তীতে দেবশ্রী সরকার ম্যাম, গবেষক, ইতিহাস বিভাগ, ডায়মন্ড হারবার মহিলা বিশ্ববিদ্যালয়। ম্যাম, দেবশ্রী সরকার ম্যামকে স্বাগত জানাই। ম্যাম, দেবশ্রী ম্যাম হয়তো কোনো, ওই তো ম্যাম এসে গেছে। এরপরে এই দেবশ্রী ম্যাম এসে গিয়েছেন এবং পরবর্তীতে সংলাপের যে বার্তা সেটি পাঠ করে শোনাবেন সংলাপের অপর সদস্যা তুলিকা মিত্র। তুলিকা, বার্তাটা পড়ে শোনান। নমস্কার, আমি সংলাপের সদস্যা তুলিকা। সংলাপের বার্তাটি পাঠ করছি। সংলাপ আমাদের কিছু ছাত্রছাত্রীদের পাগলামি করে গড়ে তোলা একটা সংগঠন। তবে পাগলামি হলেও আমরা সংলাপ কেন গড়ে তুললাম সেই বিষয়ে যথেষ্ট স্পষ্ট এবং সিরিয়াস। মূলত ইতিহাসকে যারা ভালোবাসে, ইতিহাসকে নিয়ে কিছু করতে চায়, তারাই এই হিস্টোরিক্যাল সোসাইটি বা ইতিহাস নির্ভর সংগঠনটা গড়ে তুলেছে। আমাদের মূল লক্ষ্য হলো বর্তমানে গোটা দেশ জুড়ে যে ইতিহাস বিকৃতির প্রবল সম্ভাবনা মাথাচাড়া দিয়ে উঠেছে বা উঠছে, তার বিরুদ্ধে পাল্টা বৈজ্ঞানিক চিন্তাভাবনা বিশ্লেষণের মধ্য দিয়ে সঠিক তথ্যের ভিত্তিতে, উৎসের ভিত্তিতে অথেন্টিক হিস্ট্রি বা তথ্য নিরপেক্ষ ইতিহাসকে তুলে ধরা। ইতিহাস বিষয়টিকে জনসাধারণের কাছে খুব সহজ সরলভাবে পৌঁছে দেওয়া, যাতে করে বিভিন্ন ঐতিহাসিক ঘটনাকে বিশ্লেষণ করার মানসিকতা জনমানসে প্রস্ফুটিত হয়। সাধারণ ছাত্রছাত্রীদের কাছে ইতিহাস মানে কয়েকটি তথ্য মুখস্থ করা না, ইতিহাসের মানে যে কতটা বিস্তৃত, কতটা প্রসারিত, কতটা গূঢ় অর্থবহুল সেটা তুলে ধরা। বিভিন্ন ঐতিহাসিকদের জীবনী ও তাঁদের কাজ থেকে শিক্ষণীয় বিষয়গুলি তুলে ধরা এবং বর্তমান সময়ে তার প্রাসঙ্গিকতা কতখানি তা পরিষ্কার করা। বর্তমানে ঘটে চলা বিভিন্ন ঘটনাকে অতীতের ঘটনার সঙ্গে মেলানো, তুলনা করা এবং যুক্তি দিয়ে বিচার করে ভালো মন্দ বুঝতে শেখা। প্রগতিশীল চিন্তার ধারক বাহক হতে চায় আমাদের এই সংলাপ, যেখানে সৎভাবে, নির্ভীকভাবে, সাহস নিয়ে অতীতের কথাকে আমরা বলতে চাই এবং বর্তমানের সঙ্গে মেলবন্ধন ঘটাতে চাই। এখানেই অতীতের সাথে আমাদের বর্তমানের সংলাপ। পরিশেষে ইয়েইচকারের কথায়, history is an unending dialogue between the past and present. Thank you. এরপর আমরা আমাদের আজকের বিষয়ে মূল বক্তব্যে প্রবেশ করব। আমি বলবো? হ্যাঁ ম্যাম। প্রথমত যে দেরিটা হয়েছে তার জন্য আমি ক্ষমা প্রার্থী, আমার কিছু টেকনোলজিক্যাল কারণের জন্য এই দেরি হওয়া। আর তার আগেও মানে আমার বক্তব্য শুরু করার আগে আমি কয়েকটা কথা বলি। প্রথমত সংলাপকে অসংখ্য ধন্যবাদ।
তুলিকা, ইগ্নিতা, সৌর্যব্রত যারা আছে এবং আরো যারা আছেন, ওরা বললো ওরা কেন সংলাপ তৈরি করেছে। সংলাপ একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ করছে, যে কাজটা স্টুডেন্ট হিসেবে, ছাত্র হিসেবে করাটা একটা অত্যন্ত দায়িত্বের কাজ, এবং আমার অসংখ্য অভিনন্দন এবং ভালোবাসা তোমাদেরকে। আর তৃতীয় কথা সেটা হচ্ছে, একটা বড় ঝড় ঝঞ্ঝার মধ্যে আমরা আছি। পলিটিক্যাল ঝঞ্ঝার কথা বলছি না, আমি প্রাকৃতিক দুর্যোগের কথা বলছি। এবং যদিও আজকে একটা জিনিস নিয়ে আলোচনা করা হয়তো কিছুটা অসংবেদনশীল মনে হতে পারে, কিন্তু এটা করা কারণ একমাত্র এটাই যে এই আলোচনা অনেক আগে থেকে স্থির হয়ে আছে এর সময়। তাই প্রফেশনাল কার্সি থেকে এটা আমার মনে হয়েছে বাতিল করা ঠিক নয়। কিন্তু এর বাইরে গিয়েও আমি বলবো যে যারা যারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন এবং যারা যারা এখনো পর্যন্ত এটার মোকাবেলা করে চলেছেন, তাদের সঙ্গে আমি আছি এবং মানসিকভাবে যতটা সম্ভব। এবং মাই হার্ট গোজ আউট টু এভরিওয়ান হু ইজ সাফারিং ফ্রম রেমাল। এবার আমি শুরু করছি আমার বক্তব্য। আচ্ছা, আমি ইগ্নিতা, আমাকে তুমি বলে দিও কখন আমাকে থামতে হবে। 19 শতকের বাংলার সাংস্কৃতিক জগতের মধ্যমণি ছিল জোড়াসাঁকোর ঠাকুরবাড়ি, আমরা এটা জানি। নতুনতর চিন্তাধারায় উদ্দীপিত ঠাকুর পরিবারে যে আধুনিকতার আলো দেখা গিয়েছিল, তা জোড়াসাঁকোর চার দেয়ালের মধ্যে আবদ্ধ থাকেনি, ছড়িয়ে পড়েছিল বাঙালির সমাজ জীবনে। ঠাকুর পরিবারের পুরুষরা যেমন বাঙালি সমাজের প্রেরণাস্থল হয়ে উঠেছিলেন, তেমনি মেয়েরাও বঙ্গরমণীদের আধুনিকীকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। এই ক্ষেত্রে মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের দ্বিতীয় পুত্র সত্যেন্দ্রনাথ ঠাকুরের স্ত্রী জ্ঞানদানন্দিনী দেবীর ভূমিকা প্রকৃতই অবিস্মরণীয়। বাল্য বিবাহ সত্ত্বেও জ্ঞানদানন্দিনীর বাংলার সাংস্কৃতিক ইতিহাসের অন্যতম প্রতিভূ হয়ে ওঠার নেপথ্যে সত্যেন্দ্রনাথেরও অবদান কিন্তু কম নয়। লোকনিন্দাকে অগ্রাহ্য করে পিতৃতান্ত্রিক সমাজের চিরাচরিত ব্যবস্থাপনার বিরুদ্ধে নারী শিক্ষা ও নারী স্বাধীনতার কথা যে মুষ্টিমেয় পুরুষ সেই সময় বলেছিলেন, সত্যেন্দ্রনাথ তাঁদেরই একজন। প্রথম ভারতীয় আইসিএস সত্যেন্দ্রনাথ বাল্যকালের স্মৃতিচারণ করে বলেছেন, আমি ছেলেবেলা থেকেই স্ত্রী স্বাধীনতার পক্ষপাতী। আমার বাল্যকথা ও আমার বোম্বাই প্রবেশে তিনি জানিয়েছেন যে জন স্টুয়ার্ট মিলের সাবজেকশন অফ উমেন বইটি ছিল তার সাধের পাঠ্যপুস্তক। এই বইটি পড়ে তিনি স্ত্রী স্বাধীনতা নামে একটি বইও লেখেন বলে তিনি জানিয়েছেন। যদিও গোলাম মুর্শিদ আমাদের বলেন যে ওনার মতে সত্যেন্দ্রনাথের এই অনুবাদ পুস্তিকার কোনো সন্ধান যেহেতু পাওয়া যায় না, এবং যেহেতু সাবজেকশন অফ উমেন বইটার প্রকাশকাল 1869, তাই বিদেশ যাওয়ার আগে অন্তত এই বই সত্যেন্দ্রনাথ লেখেন। যাই হোক, 1862 সালে সত্যেন্দ্রনাথ ইংল্যান্ডে যান এবং বিদেশে থাকাকালীন প্রত্যক্ষ অভিজ্ঞতায় তার কাছে স্পষ্ট হয়ে ওঠে বাঙালি সমাজ জীবনের আলো অন্ধকার। ইংল্যান্ডের সমাজে মেয়েদের স্বাধীন ও অবাধ গতি দেখে 1863 সালের 16 নভেম্বর একটি চিঠিতে সত্যেন্দ্রনাথ জ্ঞানদাকে বলেছেন, এদেশের সঙ্গে আমাদের দেশের যতই বিষয়ে ভিন্নতা থাকে, এখনকার সমাজ জনসমাজের যা কিছু সৌভাগ্য, যাহা কিছু উন্নতি, যাহা কিছু সাধু, সুন্দর, প্রশংসনীয়, স্ত্রীলোকদের সৌভাগ্যই তাহার মূল। ঠাকুরবাড়ির অন্যান্য মেয়েদের লেখায়ও সত্যেন্দ্রনাথের নারী কল্যাণকামী দিকটি বারবার উঠে এসেছে। মহর্ষির নবম সন্তান তৃতীয় কন্যা স্বর্ণকুমারী দেবী তার মেজ দাদার নারী স্বাধীনতা ও স্ত্রী শিক্ষায় উৎসাহের কথা বলেছেন বিভিন্ন লেখায়। প্রাচ্যের নারীবাদের তুলনায় বাংলা তথা ভারতের নারীদের অবস্থা নিয়ে তিনি উদ্বিগ্ন ছিলেন। লন্ডন থেকে এক চিঠিতে ত্রয়োদশী জ্ঞানদানন্দিনীকে সত্যেন্দ্রনাথ বলছেন, যে পর্যন্ত তুমি বয়স্ক, শিক্ষিত ও সকল বিষয়ে উন্নত না হইবে, সে পর্যন্ত আমরা স্বামী স্ত্রীর সম্বন্ধে প্রবেশ করিব না। 19 শতকের সামাজিক ব্যবস্থায় এই কথাটা যে কতটা বেমানান তা বলাই বাহুল্য। স্বামীর এই মানসিকতা এবং সাহচর্য জ্ঞানদানন্দিনীর জীবনে যে প্রভাব ফেলেছিল, তার প্রতিফলন কিন্তু আমরা জ্ঞানদানন্দিনীর কাজের প্রতিটি ক্ষেত্রেই দেখতে পাই। আজকের বাংলাদেশের যশোরের নরেন্দ্রপুর গ্রামের অভয়চরণ মুখোপাধ্যায় ও নিস্তারিণী দেবীর কন্যা হলেন জ্ঞানদানন্দিনী। 7 বছর বয়সে 6 নভেম্বর জোড়াসাঁকো ঠাকুর বাড়িতে বধূ হয়ে আসেন 1857।
বাঙালি বধূ যখন গ্রামের বাড়ি ছেড়ে কলকাতায় সদর, অন্দর, দেউরি, দালানওয়ালা বিশাল ঠাকুর বাড়িতে এলেন, তখনও তার দুধে দাঁত পড়ছে। জ্ঞানদার বিয়ে যে 7 বছর বয়সে হয়েছিল তার পেছনেও ছিল একটি গল্প। অভয়চরণকে দেওয়া তার গুরু মশাইয়ের পরামর্শ, তিনি বলেছিলেন 7 বছরের কন্যাদানে বেশি পুণ্য হয়, যাকে বলে গৌরীদান। বাসি বিয়ের পরে ঘেরাটোপ দেওয়া পালকিতে করে জ্ঞানদাকে আনা হয়েছিল জোড়াসাঁকোর অন্দরমহলে। শাশুড়ি সারদা দেবী জ্ঞানদাকে কোলে তুলে নিয়ে গিয়েছিলেন বাড়ির ভেতরে। ঠাকুর বংশের মেজ বউ হয়ে জ্ঞানদানন্দিনী যখন এলেন, তখন তিনি লাজুক এক মেয়ে, বাড়ির জন্য তার মন কাঁদে, ফিরে যেতে চান মায়ের কাছে। বড় ননদ সৌদামিনী দেবী তাকে সান্ত্বনা দেন, তাকে যত্ন করেন। যদিও বিয়ের আগেই জ্ঞানদার অক্ষর পরিচয় হয়েছিল তার গ্রামের পাঠশালাতে। অভয়চরণ মুখোপাধ্যায়ের খোলা এই পাঠশালায় বড় বড় ছেলেদের সাথে কেবল একলা ছোট্ট জ্ঞানদা পড়তে যেতেন। জ্ঞানদার মাও নিজের চেষ্টায় লেখাপড়া শিখেছিলেন এবং কতখানি প্রতিকূলতার মধ্যে তার সেই লেখাপড়া শেখা, সেই চর্চা, সে চিত্র রয়েছে জ্ঞানদার স্মৃতিকথায়। জ্ঞানদা বলছেন, সে সময় ওদেশে মেয়েদের লেখাপড়া বড় নিন্দনীয় ছিল। আমি একদিন রাত্রে হঠাৎ জেগে উঠে মাথা তুলে দেখি যে আমার মা কি লিখছেন না পড়ছেন। আমাকে দেখে তাড়াতাড়ি সেগুলো সব ঢেকে ফেললেন, পাছে আমি ছেলে মানুষ কাউকে বলে ফেলি। ঠাকুর বাড়ির অন্তঃপুরে বিদ্যাচর্চার আবহাওয়া অবশ্য কিছুটা অন্যরকম ছিল। মহর্ষির জ্যেষ্ঠ কন্যা সৌদামিনী দেবীর স্মৃতিতে রয়েছে ঠাকুর বাড়ির অন্তঃপুরের শিক্ষা চর্চার ইতিহাস, আর এই ইতিহাসের বিবর্তনটি সুন্দরভাবে প্রকাশিত হয় তার বোন স্বর্ণকুমারীর আত্মকথায়। মহর্ষি পত্নী সারদা সুন্দরী দেবীর গ্রন্থপ্রীতি থেকে পরিবারের অন্যান্য মহিলাদের যে বিদ্যাচর্চার কথা কিন্তু আমরা স্বর্ণকুমারীর লেখা থেকে পাই। সেকেলে কথায় স্বর্ণকুমারী লিখছেন, বৈষ্ণবী আসতেন অন্তঃপুরের চতুর্সীমাবদ্ধ মহিলাদিগের জন্য। বালিকা নববধূ ও বিবাহিতা বালিকা কন্যাগণ ইহার কাছেই শিক্ষালাভ করিতেন, কিন্তু বাড়ির অবিবাহিতা কন্যাগণ বালক দিগের সহিত একত্রে গুরু মহাশয়ের পাঠশালায় গমন করিত। ইহাতে আর কিছু না হোক, বালক বালিকার শিক্ষার ভিত্তি সমভাবে গঠিত হইত। দেবেন্দ্রনাথের তত্ত্বাবধানে বাড়ির মেয়েদের শিক্ষা ও আচার ব্যবহারে পরিবর্তন আসে। প্রচলিত স্ত্রী আচারের পরিবর্তন থেকে শুরু করে মেয়েদের বিবাহের নির্দিষ্ট বয়ঃক্রম নির্ধারণের মাধ্যমে চেনা অন্দরমহলের রূপ কিন্তু ক্রমশ বদলাচ্ছিল। এই সময়ই মেয়েদের শিক্ষার উপযুক্ত বয়স হলে পুরনো প্রথার পরিবর্তে উচ্চ উন্নত প্রণালীতে তাদের শিক্ষা আরম্ভ হয়। তাদের জন্য পণ্ডিত নিযুক্ত হন এবং বাংলার সাথে সংস্কৃত শিক্ষার সূচনা হয়। এক সময় বৈষ্ণবী জায়গায় ইংরেজি শিক্ষয়িত্রীর অন্তঃপুরের প্রবেশ হয়। এহেন পরিস্থিতিতে জ্ঞানদানন্দিনীর বিদ্যাচর্চা অব্যাহত ছিল মহর্ষির তৃতীয় পুত্র বিজ্ঞান মনস্ক হেমেন্দ্রনাথ ঠাকুরের তত্ত্বাবধানে। বাড়ির বালক বালিকাদের পাশাপাশি বধূমাতাদেরও কিন্তু এই হেমেন্দ্রনাথ ঠাকুরই তার পড়ানোর দায়িত্ব নিয়েছিলেন। জ্ঞানদানন্দিনীর স্মৃতিচর্চায় রয়েছে সেই বিবরণ। বিয়ের পরে আমার সেজ দেওর হেমেন্দ্রনাথ ঠাকুর ইচ্ছা করে আমাদের পড়াতেন। তার শেখাবার দিকে খুব ঝোঁক ছিল। নিজেদের মেয়েদেরও সব লেখাপড়া শিখিয়েছিলেন। আমার মাথায় কাপড় দিয়ে তার কাছে বসত, আর একবার ধমকে দিলে চমকে উঠত। মাইকেল প্রভৃতি শক্ত বাংলা বই পড়াতেন, আমার খুব ভালো লাগতো, এখনো লাগে। উনি, সত্যেন্দ্রনাথের কথা বলছেন, বিলেত থেকে ঠাকুরপোকে লিখে পাঠিয়েছিলেন আমাকে ইংরেজি শেখাতে। বালিকা জ্ঞানদার লেখাপড়া নিয়ে বিলেতে বসবাসকালে সত্যেন্দ্রনাথ কতখানি উদ্বিগ্ন ছিলেন তা ধরা পড়েছে পত্নীর উদ্দেশ্যে দূর প্রবাস থেকে লেখা তার বহু চিঠিতে। এরই মধ্যে দেবেন্দ্রনাথ আর এক দুঃসাহসী কাজ করে বসেন। সম্ভ্রান্ত পরিবারে মেয়েদের পড়ানোর জন্য মেম শিক্ষয়িত্রী তখন অনেক বাড়িতে ঢুকলেও পুরুষ শিক্ষক নিয়োগ করে বাড়ির মেয়েদের শিক্ষার কথা অন্তত কলকাতায় আর কোনো বাড়িতে এর আগে হয়েছে বলে জানা যায় না। দেবেন্দ্রনাথ বিদেশিনী শিক্ষয়িত্রীর কাছে মেয়েদের পড়া ঠিক মতো এগোচ্ছে না দেখে আদি ব্রাহ্ম সমাজের নবীন আচার্য অযোধ্যানাথ পাকরাশিকে গৃহশিক্ষক হিসেবে নিয়োগ করলেন। ঠাকুর বাড়ির 3 জন বউ, সৌদামিনী ও স্বর্ণকুমারী, ছোট 3 বোন ও তাদের মামি সকলেই তার কাছে অন্তঃপুরে পড়াশোনা শুরু করেন। অঙ্ক, সংস্কৃত, ইতিহাস, ভূগোল প্রভৃতি ইংরাজি স্কুল পাঠ্য বই ছিল তাদের পাঠ। এই উপলক্ষেই কিন্তু ঘটে যায় আর এক অসাধারণ ঘটনা।
বঙ্গমহিলার সাধারণ প্রচলিত একখানি মাত্র বস্ত্র পরিধানে আত্মীয় পুরুষের নিকট বাহির হওয়া যায় না। এই উপলক্ষে অন্তঃপুরিকাগণের বেশও সংস্কৃত হইল। বাড়ির মেয়ে বউয়েরা পেশোয়াজ আর উর্মি পরে পাঠাগারে গেলেন। সত্যেন্দ্রনাথ 1864 সালের শেষ দিকে ইংল্যান্ড থেকে দেশে ফিরে আসেন। তার সার্ভিস আরম্ভ হয় 1865। এতদিন প্রথা ছিল যে স্বামী তার কর্মক্ষেত্রে থাকবেন এবং স্ত্রী থাকবেন বাড়ির অন্তঃপুরে। সত্যেন্দ্রনাথ কিন্তু এই প্রথা বদলে দিতে দেবেন্দ্রনাথের কাছে অনুমতি চান। তিনি এর আগেও অনেকবার দেবেন্দ্রনাথের কাছে চিঠি লিখেছেন যখন তিনি ইংল্যান্ডে ছিলেন, জ্ঞানদানন্দিনীকে যাতে তার কাছে পাঠানো হয়, কিন্তু দেবেন্দ্রনাথের কাছে কিন্তু সেই অনুমতি তিনি আদায় করতে পারেননি। কিন্তু মহারাষ্ট্রে সত্যেন্দ্রনাথের কর্মস্থল যখন ঠিক হয় তখন সারদা সুন্দরীর অনিচ্ছা সত্ত্বেও মহর্ষিকে এবারে রাজি করানো যায়। তাই বোম্বাই যাওয়ার গোছকাজ শুরু হলো। কিন্তু তৎকালীন বাঙালি গৃহবধূর পোশাক যে বোম্বাই যাত্রার উপযুক্ত নয় তা বিলক্ষণ বুঝেছিলেন সত্যেন্দ্রনাথ। তাই ফরাসি দর্জিনীর কাছে স্ত্রীর জন্য পোশাক তৈরি করিয়ে নিয়ে আসেন। জ্ঞানদানন্দিনীর মৃত্যুর পর তার মেয়ে ইন্দিরা দেবী 1348 জ্যৈষ্ঠতে প্রবাসীতে প্রকাশিত এক প্রবন্ধ লিখেন। সেখানে এই যে পোশাক তার এক আশ্চর্য বিবরণ আমরা দেখতে পাই। ইন্দিরা দেবী লিখছেন, তখনকার দিনের এক বস্ত্রে তো আর বাড়ির ভিতর ছেড়ে বাইরে যাওয়া সম্ভব ছিল না। তাই তিনি সত্যেন্দ্রনাথ কোনো এক ফরাসি মেম দর্জিনীর শরণাপন্ন হয়ে মায়ের জন্য এক তথাকথিত ওরিয়েন্টাল পোশাক তৈরি করালেন। অনুমানে মনে হয় সেটা ফুলো পায়জামার উপর পিঠের দিকে খোলা পেশোয়াজ বা ঘাগরা জাতীয় কিছু একটা হবে, যা করা এত হাঙ্গামা ছিল যে মা নিজে পরতে পারতেন না, তাই বাবাকে পরিয়ে দিতে হতো। সেই ওরিয়েন্টাল পোশাক পরে জ্ঞানদা কিন্তু পায়ে হেঁটে দেউড়ি পেরিয়ে গাড়িতে চড়তে পারেননি। তখনও মেয়েদের একই প্রাঙ্গণের এ বাড়ি থেকে ও বাড়ি যেতে হলেও ঘোড়াটায় মোড়া পালকির সঙ্গে প্রহরী তাকে নিয়ে যেত। তখন নিতান্ত অনুনয় বিনয়ে সারদা সুন্দরী দেবী গঙ্গা স্নানে যাওয়ার অনুমতি পেলে বেহারারা পালকি সমেত তাকে জলে ডুবিয়ে দিতেন। তাই সমুদ্র পথে বোম্বাই যাত্রাকালে সাবেকি পালকিতে জ্ঞানদাকে জাহাজে তোলা হয়েছিল। তবে চিত্রাদেব বলছেন এই তার শেষ পালকিতে চড়া। বোম্বাইতে গিয়ে সত্যেন্দ্র জ্ঞানদা প্রথমে মানিকজি কার্সিজির বাড়িতে ওঠেন এবং এখানেই জ্ঞানদার বাঙালি সংস্কৃতির বাইরে নতুন এক ধরনের জীবনযাত্রার সাথে প্রথম পরিচয় হয়। বোম্বাইতে গিয়ে জ্ঞানদা প্রত্যক্ষ করছেন যে নারী পুরুষ একত্রে যে মেলামেশা। এতদিন ঠাকুর বাড়িতে উনি পুঁথিগত শিক্ষা লাভ করেছেন, কিন্তু অন্দরমহলের বাইরের যে রূপ তার সঙ্গে কিন্তু জ্ঞানদার কোনো সাক্ষাৎ হয়নি। তাই স্বভাবে অল্প কথা বলা জ্ঞানদাকে মজা করে মানিকজি মুগি মাসি মানে বোবা নাম দিয়েছিলেন। এখানে থাকাকালীন জ্ঞানদা লোক সমাজে বেরোতে আরম্ভ করলেন। লজ্জা ধীরে ধীরে ভাঙতে লাগলো। টেবিলে কাঁটা চামচ দিয়ে খেতে শিখলেন। কার্সিজির বাড়িতে প্রায়ই লোকজনের নিমন্ত্রণ থাকতো এবং এই বাড়ির যে আদব কায়দা, এখানে কিন্তু অন্দরমহল বাহির মহলের এইরকম কড়া প্রভাব ছিল না। তাই যখন বাইরে থেকে লোকেরা নিমন্ত্রিত হচ্ছেন তারা কিন্তু যাদের বাড়িতে তারা যাচ্ছেন সেই বাড়ির সবার সঙ্গে একসঙ্গে খেতে বসছেন। অন্তঃপুরের গৃহবধূর কিন্তু প্রথমবার মুক্ত পরিবেশে গিয়ে একটা অদ্ভুত অবস্থা হয়েছে এবং সেই অবস্থার বিবরণ আমরা আমার বাল্যকথা ও আমার বোম্বাই প্রবেশে পাই। সত্যেন্দ্রনাথ লিখছেন, অন্তঃপুরের কারাগার হইতে সহসা স্বাধীন সমাজের পূর্ণ আলোকে পড়িয়া পিঞ্জরের পাখিকে মুক্ত বাতাসে ছাড়িয়া দিলে যেরূপ হয়, সেই রূপ কতকটা থতমত খাইয়া গিয়াছেন। এই দুই পার্সি ভগিনীর, আমি বলবো এই পার্সি ভগিনী কারা, এই দুই পার্সি ভগিনীর সংসর্গে তিনি অনেক অংশে সেই পরিবর্তনের ধাক্কা সামলাইয়া পারিয়াছিলেন। এই ভগিনীরা হলেন মানিকজির দুই মেয়ে আইমাই ও স্ত্রীমাই। সতীন্দ্রের স্মৃতিকথা থেকে জানা যায় যে এখানে থাকাকালীন অনেক দোকান ঘুরে তারা এক ফরাসির সাহায্যে আর একটা পোশাক প্রস্তুত করে। এখানে একটা ইন্টারেস্টিং জিনিস হলো যে আমরা যখন বোম্বাইতে আসছে জ্ঞানদা, যখন সত্যেন্দ্রনাথ প্রথমবার নিয়ে আসছেন জ্ঞানদাকে, তখন কিন্তু সত্যেন্দ্রনাথ নিজে গিয়ে এই ড্রেস, ওরিয়েন্টাল যে ড্রেসের কথা আমি আগে বললাম, সেইটা বানিয়ে এনেছিলেন। কিন্তু এখন আমরা যে বর্ণনা পাচ্ছি এখানে কিন্তু জ্ঞানদাকে সঙ্গে নিয়ে যাওয়া হচ্ছে এবং জ্ঞানদা
নিজে সত্যেন্দ্রনাথের সঙ্গে মিলে তার সেই নতুন যে ড্রেস সেটা বানাচ্ছে। এই ড্রেসটা হচ্ছে ফুলো ফুলো পাজামা, জাঙ্গিয়া, পেশোয়াজ আর মাথায় ওড়না, সব সদ্য দেখতে ওরিয়েন্টাল ধরন। জ্ঞানদা এই সময় থেকে কিন্তু এই ওরিয়েন্টাল পোশাকটাও আর বেশি দিন পরেননি। এইটা ছেড়ে ক্রমে উনি পার্সিদের মতো করে শাড়ি পরতে শুরু করেন। কিন্তু উনি একটি তফাৎ আনেন। যদিও পার্সি রীতিতে ডান কাঁধে শাড়ির আঁচল, কিন্তু সেই পার্সি রীতির ডান কাঁধে শাড়ির আঁচলের পরিবর্তে জ্ঞানদা বাঁ কাঁধে শাড়ির আঁচল ফেললেন, সঙ্গে আনলেন সায়া। এইভাবে বাঙালি মেয়েদের পোশাকের বিবর্তনের ইতিহাসের যে প্রথম ধাপ, এক বাঙালি গৃহবধূর সুদূর বোম্বাই প্রদেশে পোশাক নিয়ে নানান পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে ঘটে গেল। এভাবেই পার্সি শাড়ি ও জামার আদলে এক ধরনের পোশাক তৈরি হলো। পার্সিদের জামা কাপড় আমরা জানি যে গুজরাটি পরিচ্ছদের অনুকরণে তৈরি, তাই শাড়ি পরার যে পার্সি রীতির সাথে গুজরাটি রীতি কিন্তু মিলে গিয়েছিল। বোম্বাইতে তিনি 2 বছর কাটান এবং 1866 সালে এই নতুন সাজে জ্ঞানদা নন্দিনী আবার পা রাখলেন তার শ্বশুর বাড়ির ভিটে। কিন্তু তখন আর কেহ বধূকে পালকি করিয়া গৃহে আসিতে বলিতে পারিলেন না, স্বর্ণকুমারী দেবী আমাদের জানাচ্ছেন। কিন্তু ঘরের বউকে সেদিন মেমের মতো গাড়ি থেকে সোজা বাড়ির সদরে নামতে দেখে বাড়িতে শোকের আবহাওয়া হয়েছিল। সে কিরকম হয়েছিল না, বাড়ির পুরনো চাকরদের চোখ দিয়ে নেমে এসেছিল অশ্রুধারা। বোম্বাই থেকে ফিরে এসে জ্ঞানদা কিছু সময় কিন্তু একঘরে হয়েছিলেন। বাড়ির অন্যান্য মেয়েরা এই নতুন বেশভূষায় সজ্জিত জ্ঞানদার সাথে মিশতে সংকোচ বোধ করতেন। কিন্তু সত্যেন্দ্রের দ্বিতীয়বার যখন বোম্বাই থেকে প্রত্যাবর্তন হয়, তখন কিন্তু এই সংকোচ অনেকটা শিথিল হয়। জ্ঞানদা ধীরে ধীরে বাড়ির যে পুরাতন অনেক রীতি সেটা কিন্তু পরিবর্তন করছিলেন। যেমন বাড়ির মেয়েদের বেশভূষায় তিনি পরিবর্তন আনছিলেন। তিনি তো নিজে ওরিয়েন্টাল পোশাক ত্যাগ করে একটা নতুন শাড়ির পদ্ধতি নিজে ইনভেন্ট করলেনই, সেটা আমরা দেখলাম। বোম্বাই থেকে ফিরে এসে তিনি চেয়েছিলেন যে বাঙালি মেয়েরা এইভাবে শাড়ি পরা শুরু করুক, কারণ তিনি নিজে এটা বুঝতে পেরেছিলেন যে সেই সময় যে পোশাক বাঙালি মেয়েদের ছিল সেটা হচ্ছে জাস্ট একটিমাত্র শাড়ি। সেই একটিমাত্র শাড়ি পরে বাড়ির বাইরে কিন্তু বের হওয়া সম্ভব নয়। এই জন্য তিনি বিজ্ঞাপনও দিয়েছিলেন। আর সেই বিজ্ঞাপন দেখে জ্ঞানদার কাছে নতুনতর ভঙ্গিতে শাড়ি পরতে শিখতে এসেছিলেন সত্যেন্দ্রনাথের বন্ধু বিহারীলাল গুপ্তের স্ত্রী সৌদামিনী দেবী। ব্রাহ্ম মেয়েরা এই শাড়ি প্রথম যেহেতু পরা শুরু করেন, তাই এই শাড়ি পরার ধরনকে ব্রাহ্মিকা রীতিও বলে। আবার ঠাকুর বাড়ির মেয়েরা যেহেতু এই শাড়ির প্রচলন করেন, তাই এই শাড়ি পরার ধরনকে ঠাকুর বাড়ির শাড়িও বলা হয়। 1865 সালে এই ব্রাহ্মিকা রীতিতেই কিন্তু শাড়ি পরে রাজলক্ষ্মী সেন বৈথন স্কুলের বার্ষিক অনুষ্ঠানে গিয়ে গভর্নর জেনারেলের কাছে ভূয়সী প্রশংসা পেয়েছিলেন। সেই সময়ের কলকাতার এক বিখ্যাত বস্ত্র বিক্রেতা বোস অ্যান্ড কোম্পানি বামাবোধিনীতে এই ধরনের সভ্য ও আধুনিক পোশাকের বিজ্ঞাপন দিয়েছিলেন বাঙালি মেয়েদের জন্য। 1866 সালে 27 ডিসেম্বরে আর এক অভাবনীয় কাণ্ড ঘটান এই দম্পতি। সত্যেন্দ্রনাথ তখন অসুস্থ এবং নিজে যেতে পারবেন না বলে তিনি তার প্রতিনিধি স্বরূপ জ্ঞানদাকে লেডি ফ্যারের সাথে গভর্নর জেনারেল লর্ড লরেন্সের বাড়ির দরবারে নিমন্ত্রণ রক্ষায় পাঠিয়ে দেন। সেদিন তাকে সাজিয়ে দিয়েছিলেন সৌদামিনী দেবী। ভদ্র ঘরের বউকে পার্টিতে উপস্থিত হতে দেখে পাথুরিয়া ঘাটার প্রসন্ন কুমার ঠাকুর লজ্জায় সেই দিন স্থান পরিত্যাগ করে চলে যান। এবং সেই সময়ে এই ধরনের যে পার্টিতে বা জনসমাগমে কোট আনকোট ভদ্র ঘরের কিন্তু উচ্চবিত্ত বা মধ্যবিত্ত পরিবারের কোনো মহিলার উপস্থিতি ছিল না। এবং এটা এতটাই একটা অভূতপূর্ব একটা ঘটনা ছিল যে সেই সভায় উপস্থিত অনেকেই সেদিন জ্ঞানদাকে ভোপালের বেগম বলে মনে করেছিলেন। এর কারণ একমাত্র সেই সময় ভোপালের বেগমে একমাত্র মহিলা ছিলেন যিনি এই ধরনের জনসমাগমে প্রকাশ্যে যেতেন। এই ঘটনায় এতটাই শোরগোল পড়ে যায় যে সোমপ্রকাশ পত্রে এই খবর প্রকাশিত হয়, বাবু সত্যেন্দ্রনাথ ঠাকুরের স্ত্রী আমাদের জাতীয় বস্ত্র পরিধান করিয়া উপস্থিত ছিলেন। ইতিপূর্বে কোনো হিন্দু রমণী আজ রাজপ্রতিনিধির বাটিতে গমন করেন নাই।
যেটা লক্ষণীয় তা হলো এখানে জ্ঞানদার যে পোশাক সে সম্বন্ধে বলতে গিয়ে কিন্তু লেখক বলছেন আমাদের জাতীয় বস্ত্র। অর্থাৎ এই যে ধরনের পোশাক ব্রাহ্মিকার রীতিতে যে ধরনের সাজে সজ্জিত হয়ে জ্ঞানদা গিয়েছিলেন সেটা কিন্তু তাদের অজানা ছিল না। জ্ঞানদানন্দিনীকে ব্রাহ্মিকা স্টাইল শাড়ির আবিষ্কারক বলা হয়, যা আনুমানিক 1865 নাগাদ একটা রূপ পেয়েছিল বলে ধরে নেওয়া যেতে পারে। 1849-এ তৈরি কালনার প্রতাপেশ্বর মন্দিরের একটা কারুকার্যে সীতাকে কোমরে শাড়ি বেঁধে পড়তে দেখা যায়, যা উল্লেখ করে অমিয় কুমার বন্দ্যোপাধ্যায় কিন্তু জ্ঞানদানন্দিনী ব্রাহ্মিকা রীতির যে পরার শাড়ির উদ্ভাবক হিসাবে জ্ঞানদানন্দিনীর যে কন্ট্রিবিউশন সেটাকে অস্বীকার করার চেষ্টা করেছেন। কিন্তু আমরা যদি দুটো শাড়ি পরার রীতিকে পাশাপাশি রেখে বিচার করি তাহলে স্পষ্ট হয়ে যায় যে শাড়ি পরার ধরনের দিক থেকে দুটো শাড়ির ধরন তো আলাদা, কিন্তু তার সঙ্গে যেটা মুখ্য বিষয় এখানে সেটা হচ্ছে এই ব্রাহ্মিকা রীতির যে শাড়ি এর একটা বৈশিষ্ট্য ছিল কিন্তু এর আনুষঙ্গিক জিনিস, যেমন সায়া, আংনিয়া, ব্লাউজ, জুতো ইত্যাদি। জ্ঞানদা ও সত্যেন্দ্রের যৌথ প্রচেষ্টায় কিন্তু ঠাকুর পরিবারের দীর্ঘদিনের পুরাতন যে ঘোমটা দেওয়ার রীতি তারও পরিবর্তন হয়েছিল। 1871 সালে বামাহিতৈষিণী সভা বঙ্গমহিলার পরিচ্ছদ শীর্ষক এক আলোচনায় আয়োজন করে এবং এই সবার আলোচনা বামা বোধিনী পত্রিকায় প্রকাশিত হয়। এই আলোচনায় উপস্থিত অনেক সভ্যই বিদেশি পোশাককে আপন করে নেওয়ার পক্ষপাতী ছিলেন, কিন্তু ইউরোপীয় রীতির পোশাক বেশিরভাগ বাঙালি পরিবারের সামর্থ্যের বাইরে হওয়ায় এই প্রস্তাব সেই দিন গৃহীত হয়নি। প্রকৃতপক্ষে এই সময় ভদ্রলোকী পোশাক একটা শ্রেণী পরিচিতির অংশ হয়ে উঠেছিল, যেটা এক ধরনের বিশেষ সেমিওলজি বা সংকেত তত্ত্ব এবং শ্রেণী ও সংস্কৃতির এক বিশেষ আদর্শের সঙ্গে যুক্ত ছিল। নানা রকম মতামতকে বিচার করে বামাবোধিনীর সম্পাদক একটি পোশাকের তালিকা প্রস্তুত করেন, যাতে বাড়িতে মেয়েদের পোশাকের তালিকায় ছিল পিরানো শাটি বা লম্বা পিরানো শাটি, আর বাড়ির বাইরে যাওয়ার জন্য ইজে, পিরান, চাদর, জামা, জুতো, যদিও জুতো বাধ্যতামূলক ছিল না। আচ্ছা, শাড়ি সম্পাদক এই বিষয়ে তার পাঠিকাদের থেকে আরো পরামর্শ প্রার্থনা করেন, যার উত্তরে জ্ঞানদানন্দিনী বোম্বাই প্রদেশের সিংহভার পাহাড় থেকে ছদ্মনামে লেখেন যে জোড়াসাঁকোর ঠাকুরবাড়ির মহিলারা যে সংস্কৃত পোশাক গ্রহণ করেছেন, মনে করি এটা 1871, আর এই উনি যে রীতিটাকে নিয়ে আসছেন ঠাকুর বাড়িতে সেটা আমি অলরেডি বললাম 1865-66। তো উনি বলছেন যে ঠাকুরবাড়ির মহিলারা যে সংস্কৃত পোশাক গ্রহণ করেছেন তা একই সাথে সুন্দর এবং শীত ও গ্রীষ্মের উপযোগী। তিনি দাবি করেন এই পোশাক অংশত ইউরোপীয়, অংশত বাঙালি, অংশত মুসলমানি হলেও এটা কোনো বিশেষ ধরনের পোশাকের অনুকরণ নয়। তাই এই পোশাক পরলে কোনো বিদেশি বঙ্গ মহিলাকে তার জাতির অন্তর্ভুক্ত বলে মনে করবেন না। তখনকার অন্য কোনো সম্ভ্রান্ত ও শিক্ষিত পরিবারের মহিলারা যে পোশাক পরতে আরম্ভ করেছিলেন এবং বামাবোধিনীতে যে ধরনের পোশাকের বিবরণ রয়েছে এই পোশাক তার থেকে খুব ভিন্ন ধরনেরও নয় বলে জ্ঞানদানন্দিনী জানাচ্ছেন। তাদের পরিবারের মহিলারা পরছেন জুতো, মোজা, আমিয়া, ব্লাউজ, ইজার বা ঘাগরা, আর পরতেন শাড়ি, আর বাইরে যাওয়ার জন্য এসবের উপর পরতেন চাদর, যদিও জ্ঞানদা মেয়েদের বাইরে যাওয়ার জন্য জুতো আবশ্যক বলে জানান। বছর 3 কলকাতায় কাটানোর পর জ্ঞানদানন্দিনী 1869-এ পুনরায় স্বামীর সঙ্গে বোম্বাই যান। সুদেষ্ণা বসু জানাচ্ছেন যে এখানে তার প্রথম পুত্র সন্তান জন্মের দিন দুয়েকের মধ্যে মারা যান এবং 1888-তে আগস্ট মাসে নগর থেকে সত্যেন্দ্রনাথের জ্ঞানদাকে যে লেখা চিঠি সেখানেও কিন্তু জ্ঞানদার গর্ভাবস্থার একটা ইঙ্গিত মেলে। 1872-এ পুত্র সুরেন্দ্রনাথের জন্ম হয় পুনেতে এবং 1873-এ বিজাপুরে কন্যা ইন্দিরার জন্ম। আরেকটি পুত্র সন্তানের জন্ম হয়েছিল যার নাম রাখা হয়েছিল কবীন্দ্র এবং ডাক নাম ছিল চবি। 1877 সালে সন্তান সম্ভবা জ্ঞানদা এই 3 শিশু সন্তানদের নিয়ে একা ইংল্যান্ড যান।
জ্ঞানদানন্দিনী প্রায় 2.5 বছর ইংল্যান্ডে ছিলেন এবং প্রায় 3 মাস তিনি ফ্রান্সে ছিলেন। সত্যেন্দ্রনাথ গিয়েছিলেন পরে রবীন্দ্রনাথ ঠাকুরের সাথে। সবাই একসঙ্গে তারপর তারা এসএস অক্সাস জাহাজে ফ্রান্স ত্যাগ করেন 1880 সালে ফেব্রুয়ারি মাসের দিকে। পার্থজিৎ গঙ্গোপাধ্যায় বলছেন যে শীতের মুখে গিয়ে শিশু সন্তানদের কষ্ট হবে, তাই সত্যেন্দ্রনাথ আগে স্ত্রীর সাথে সন্তানদের পাঠিয়ে দেন। কিন্তু জ্ঞানদার অনুমানে তার স্বামী তাকে ইংরেজি ভাষা ও কায়দা কানুন শেখাবার অভিপ্রায়েই একা একা বিদেশে পাঠিয়েছিলেন। এখানে জ্ঞানদার অনুমানই বোধ হয় ঠিক, কারণ সত্যেন্দ্র জ্ঞানদাকে লেখা বিভিন্ন চিঠিতে আমরা দেখি যে সত্যেন্দ্র জ্ঞানদাকে ইংরেজি শিক্ষা এবং ইংরেজি সমাজের থেকে যে কত কিছু শিক্ষণীয় সে কথা বারবার বলছেন। যেমন উনি এটা বলছেন একটা 1864 সালে 2রা জুলাইতে লেখা একটি চিঠিতে যে বাবা মহাশয় চান আমি যেন অন্তঃপুরের মান মর্যাদার উপর হস্তক্ষেপ না করি, অর্থাৎ তোমাকে চিরজীবনের মতো চারি প্রাচীরের মধ্যে বদ্ধ করিয়া রাখি। তোমাকে আমি কারারুদ্ধ রাখিয়া কখনোই সুখী থাকিতে পারিব না, এবং তাহা হইলে তোমারও শরীর ও মন কখনোই স্ফূর্তি করিতে পারিবে না। লোকেদের মনে এরূপ কেন হয় যে স্ত্রীলোক দিগকে শিক্ষা ও স্বাধীনতা দেওয়া মহান অনর্থের মূল? আমার বিশ্বাস এই যে স্ত্রীলোক দিগকে অজ্ঞান ও পরাধীন করিয়া রাখাই অশেষ অনর্থের মূল। স্ত্রীলোকেরা উন্নত ও স্বাধীন হইলে সমাজে কত উৎকৃষ্ট ভাব ধারণ করে ইংল্যান্ডে আসিয়া তাহার কত বোঝা যায়। এবং সত্যেন্দ্রনাথ এটা চেয়েছিলেন যে উনি যখন ইংল্যান্ডে যান এবং ওখানে ইংল্যান্ডে নারী পুরুষের যে অবাধ মেলামেশা এটা দেখেন এবং সেটা থেকে উনি ইন্সপায়ার হন, সেটা জ্ঞানদানন্দিনীও যে তার দেখার নিজের প্রয়োজন সেটা উনি বারবার কিন্তু তার স্ত্রীকে চিঠির মাধ্যমে জানিয়েছিলেন। যে প্রসন্ন কুমার গভর্নর জেনারেল লর্ড লরেন্সের বাড়ির দরবারে জ্ঞানদানন্দিনীকে দেখে লজ্জায় সেখান থেকে পালিয়ে গিয়েছিলেন, মজার বিষয় তারই ছেলে প্রথম এশীয় ব্যারিস্টার জ্ঞানেন্দ্রমোহন ঠাকুর কিন্তু সত্যেন্দ্রনাথের অনুপস্থিতিতে জ্ঞানদানন্দিনীর দেখাশোনা করেছিলেন যখন জ্ঞানদানন্দিনী তার বাচ্চাদের নিয়ে ইংল্যান্ডে যাচ্ছেন। 1862 নাগাদ যখন সত্যেন্দ্রনাথও গিয়েছিলেন নিজের ট্রেনিং এর জন্য, সেই সময়ও কিন্তু ইনি তার সাহায্য করেছিলেন। ইংল্যান্ডে গিয়ে মিস ডনকিন্স ও মিস শার্প বলে 2 মেমের সঙ্গে জ্ঞানদার সখ্যতা হয়। মিস শার্পের সাথে তিনি ব্রাইটনে গিয়ে সমুদ্রের ধারে বেড়াতে যেতেন এবং এখানেই জ্ঞানদার প্রথম বরফ দেখে আপ্লুত হয়ে পাতলা রেশমি শাড়ি পরে দারুণ অসুস্থ হওয়া। হাতের ঘা জ্ঞানদার এতটাই তখন যে অনেক দিন জ্ঞানদাকে স্লিংয়ে হাত বেঁধে রাখতে হয়েছিল। শেষে দেশে ফিরে গুরুচরণ কবিরাজের তেলে তিনি সুস্থ হন। এখানে থাকাকালীনই কবীন্দ্র ও তার সদ্যজাত পুত্র সন্তানের মৃত্যু এবং প্রিয় ছবির স্মৃতিচারণে জ্ঞানদা বলছেন, আমার এখনো তার জন্য দুঃখ হয়। সে লিলি অব দ্য ভ্যালি ফুলের নাম করতে বড্ড ভালোবাসত মনে করে। সত্যেন্দ্রনাথ ও রবীন্দ্রনাথ সম্ভবত 1878 অক্টোবরে ইংল্যান্ড যাওয়ার পরে সেখান থেকে তারা সবাই মিলে একসঙ্গে ফ্রান্সে যান। ফ্রান্সের দক্ষিণে নিসে একটা হোটেলে থাকাকালীন জ্ঞানদা তার ছেলে মেয়েদের ফরাসি শেখাবার জন্য হোটেলের স্টাফদের কাছে গিয়ে বারবার বলতেন দুধ বা জল প্রভৃতি চাইতে। জ্ঞানদার এই ভাষা প্রীতির কথা ইন্দিরার স্মৃতিচারণাতেও রয়েছে। লরেটো কনভেন্টে পড়াকালীন ইন্দিরার দ্বিতীয় ভাষা ছিল ফরাসি, যেটা তিনি তার পাঠ্য বিষয়ের তালিকায় শেষ অবধি রেখেছিলেন। এই সময় জ্ঞানদা ইন্দিরাকে ইটালিয়ান পড়ানোর জন্য কর্তৃপক্ষকে অনুরোধ করেছিলেন। জ্ঞানদা নিজেও অল্প অল্প ফরাসি বলতে পারতেন। সম্ভবত ফ্রান্সে থাকাকালীন অ্যালেনডর্ফের বই থেকে কথাবার্তা চালানোর মতো কিছুটা ফ্রেঞ্চ তিনি রপ্ত করেছিলেন। ইংল্যান্ডে মাবেল দত্ত, অ্যানি চক্রবর্তী প্রমুখের সাথে জ্ঞানদার আলাপ হয়। মাবেল দত্ত ছিলেন বিলেত প্রবাসী ক্ষেত্রমোহন দত্তের মেয়ে, এর মা ছিলেন বিদেশিনী। আবার দ্বারকানাথ ঠাকুর যে 4 জন বাঙালিকে শিক্ষার্থে বিদেশে পাঠান, অ্যানি চক্রবর্তীর বাবা ডক্টর গুডিভ চক্রবর্তী ছিলেন তাঁদেরই একজন। অ্যানির মা ছিলেন মালয়। জ্ঞানেন্দ্রের 2 মেয়ে বলেন্দ্রবালা ও সত্যেন্দ্রবালা, মাবেল দত্ত ও অ্যানি চক্রবর্তী, এরা সকলেই ইউরোপীয় কায়দায় বড় হওয়া মেয়ে। বলেন্দ্রবালা ও সত্যেন্দ্রবালার সঙ্গে বিয়ের জন্য অনেক ইংরেজ ভদ্রলোককে জ্ঞানদা আসতে দেখেছিলেন। তেমনি কার্সেজির বাড়িতেও দেখেছিলেন শিক্ষিতা বয়স্ক আই মাইয়ের কোর্টশিপের বিয়ে।
তাই ঠাকুরবাড়ির প্রথম বিয়ে পাশ করা মেয়ে ইন্দিরার বিয়েও হয়েছিল সেই সময় হিসাবে পরিণত বয়সে। স্বামী প্রমথ চৌধুরীর সাথে তার প্রাক বিবাহ প্রেম পর্বের নজির পাওয়া যায় তাদের পত্রালাপের মধ্যে। এই আধুনিকতা সে যুগের পরিপ্রেক্ষিতে উল্লেখযোগ্য। সত্যেন্দ্রনাথের বন্ধুবর্গ ও সহকর্মীদের পরিবারবর্গের সাহচর্য জ্ঞানদাকে সমাজে বাধাহীনভাবে মেলামেশার আত্মবিশ্বাস জুগিয়েছিল, যে জন্য পরবর্তীকালে দেশে ফিরে জ্ঞানদা অনেক সামাজিক অনুষ্ঠান ও রীতির পরিবর্তন করতে পেরেছিলেন। সত্যেন্দ্রনাথ যেমন বোম্বাই ও ইংল্যান্ডের সমাজে মহিলা ও পুরুষের অবাধ মেলামেশা ও নারীর স্বাধীনতা থেকে শিক্ষালাভ করেছিলেন, 19 শতকের সন্ধিকালে ইঙ্গবিঙ্গ সমাজের সাথে পরিচয় জ্ঞানদাকেও কিন্তু বাঙালি মেয়েরা কিভাবে সমাজের মূল স্রোতের মধ্যে মিশতে পারে তা নিয়ে ভাবনা চিন্তা করতে সাহায্য করেছিল। প্রকাশ্য জায়গায় চলাফেরা করার মতো সংস্কৃত ও আধুনিক ভারতীয় পোশাকের উদ্ভাবনের মাধ্যমে তৎকালীন রুচিশীল বিশুদ্ধতাবাদী শিক্ষিত উচ্চ মধ্যবিত্ত শ্রেণীর মনোমত সাজে মেয়েরা জনসভা বা শিক্ষা প্রতিষ্ঠানে যোগ দিতে পেরেছিলেন। নিজেদের মধ্যে সভা সমিতি গঠন করে নিজেদের অবস্থার পর্যালোচনা করতে পেরেছিলেন। মহিলা সমাজের গঠনে তাই জ্ঞানদার অবদান অনস্বীকার্য। নতুন পোশাকি সভ্যতা যেখানে মেয়েদের শরীরের স্বাভাবিক যৌনতাকে অবদমন করে গৃহের বাইরে তার সামাজিক পরিচয় প্রতিষ্ঠায় সাহায্য করেছিল, তাই 19 শতকের মহিলাদের সামাজিক পরিসরে ধীরে ধীরে সংখ্যা বৃদ্ধি হয়েছিল। এরাই ভদ্রমহিলা শ্রেণীর গঠনে পরোক্ষভাবে বন্ধুত্ব পায়। জ্ঞানদা বোম্বাই থেকে ফিরে আসার পর ধীরে ধীরে ঠাকুরবাড়ির অন্যান্য মেয়েরাও তার মতো সাজ পোশাকে গাড়ি করে বেরোনোর অধিকার পেলেন। সৌদামিনী লিখছেন যে, আমরা যখন জামা জুতো মোজা পরিয়া গাড়ি চড়িয়া বাহির হইতে লাগিলাম, তখন চারিদিক হইতে যে কিরূপ ধিক্কার উঠিয়াছিল তাহা এখনকার দিনে কল্পনা করা সহজ নয়। এই নিন্দে মন্দের মধ্যে দিয়েই মেয়েদের বাইরে বেরোনো ক্রমে সহজ হয়ে গেল। ব্রাহ্ম সমাজের অন্যান্য প্রগতিশীল পরিবারের মেয়েরাও এই কাজে এগিয়ে আসছিলেন। ধিক্কারের ঘূর্ণিঝড়ের মধ্যে ঠাকুরবাড়ির মেয়েরা জ্যাকেট, সেমি, সায়া, জুতো, মোজা পরে গাড়ি চড়ে বেড়াতে বেরোতেন। আগে উৎসবের সময় মেয়েরা পালকি করে এ বাড়ি ও বাড়ি যেতেন বা গঙ্গা স্নানে যেতেন, কিন্তু আধুনিকারা যেতেন গঙ্গার ধারে বা গড়ের মাঠে হাওয়া খেতে। জ্ঞানদানন্দিনী বাঙালি মেয়েদের বিকেলে বেড়াতে যাওয়া প্রবর্তন করেন। অনেক সময় এক একজনের বাড়িতে বসত মজলিসি আসর, অন্যরা সেখানে বেড়াতে আসতেন। ঠাকুর বাড়িতে আসতেন শরৎ কুমারী চৌধুরানী, স্বর্ণকুমারীর কাশিয়া বাগানের বাড়িতে বসত আসর। প্রতিভা দেবীর কথা একটু বলি। প্রতিভা দেবী হচ্ছে হেমেন্দ্রনাথ ঠাকুর ও নিতুময়ী দেবীর জ্যেষ্ঠ কন্যা। ইনি প্রাচ্য ও পাশ্চাত্য সঙ্গীতের তাত্ত্বিক ক্ষেত্রে অসামান্য কুশলতা ওনার ছিল, এবং এই প্রতিভা দেবীর বিয়ে হয়েছিল আশুতোষ চৌধুরীর সাথে। তার বাড়িতেও কিন্তু যেদিন শরৎ সুন্দরী তার মেয়েদের নিয়ে, তার বউদের নিয়ে সান্ধ্য ভ্রমণে ঘুরতে। শরৎ সুন্দরী দেবী হচ্ছেন দেবেন্দ্রনাথ ঠাকুরের জ্যেষ্ঠ পুত্র দ্বিজেন্দ্রনাথ ও সর্বসুন্দরীর কন্যা। ইন্দিরা দেবী এ প্রসঙ্গে বলেছেন, আমার মনে হয় জোড়াসাঁকোর ঠাকুর বাড়িতে জন্মদিনের রেওয়াজ তত ছিল না। মায়ের জন্যই তার এতটা চল হয়েছে, নইলে আমাদের দেশের নিয়ম বোধ হয় শুধু বড় ছেলের জন্মদিন পালন করা। তার অনুষ্ঠান মামা বাড়ি এবং অন্যত্র দেখেছি। সুরেন্দ্রনাথের জন্মদিন পড়তো শ্রাবণ, আর বর্ষাকালে বলে বাড়ির যারা ভৃত্য তারা পেতেন ছাতা। আবার ইন্দিরা দেবীর পৌষে, তাই শীতকালে পেতেন কম্বল। জ্ঞানদার উৎসাহেই সরলা হিরণময়ীরা প্রথম রবীন্দ্রনাথের জন্মোৎসব পালন করা শুরু করেন সত্যেন্দ্রর 49 পার্ক স্ট্রিটের বাড়িতে। সেই উৎসবের দিন জানা গেল জ্যোতিরিন্দ্রনাথের জন্মদিনও কাছাকাছি কোনো এক তারিখে। পরের বছর নিজ বউ ঠাকুরানীর উৎসাহে তারও জন্মদিন পালনের ব্যবস্থা হয়। জ্ঞানদানন্দিনী যে কেবল মেয়েদের পথের কাঁটা ঘুচিয়েছিলেন তা নয়, পুরুষের মনের বাধাও কিন্তু দূর করছিলেন বা চেষ্টা করেছিলেন বলা যায়। প্রত্যক্ষ প্রমাণ কিন্তু এই জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর। সমবয়সী জ্যোতিরিন্দ্রনাথ ছিলেন জ্ঞানদানন্দিনীর অত্যন্ত স্নেহের পাত্র। জ্যোতিরিন্দ্রনাথের জীবন স্মৃতিতে প্রথম জীবনের যে রক্ষণশীলতা, সেই প্রসঙ্গে জ্যোতিরিন্দ্রনাথ লিখছেন যে 1872 সালে কিঞ্চিৎ জলযোগ প্রহসন দিয়ে তার নাট্যকার হিসেবে জীবনের সূত্রপাত। এই সময় তিনি আদি ব্রাহ্ম সমাজের সম্পাদক পদে আসেন। অন্যদিকে ভারতবর্ষীয় ব্রাহ্ম সমাজের পক্ষে কেশবচন্দ্র সেন
জয়গোপাল সেনের বেলঘরিয়ার বাগানে ভারত আশ্রম প্রতিষ্ঠা করেন 1872-এর 5ই ফেব্রুয়ারি। আশ্রম গৃহে খ্রিস্টীয় রীতিতে নারী পুরুষের একত্র উপাসনার প্রবর্তন করেন তিনি। নাপসন্দ এই পন্থাকেই ব্যঙ্গ করে লেখা কিঞ্চিৎ জলযোগ নাটকটি। সত্যেন্দ্রনাথের বিদেশ থেকে ফেরা ও জ্ঞানদা এবং সত্যেন্দ্রের যৌথ প্রয়াসের ফলে ঠাকুরবাড়ির মধ্যে যে একটা পরিবর্তনের ধারা বইছিল, তখন জ্যোতিরিন্দ্রনাথের মতো কিন্তু ধীরে ধীরে পরিবর্তন হয়। তিনি ধীরে ধীরে অবরোধ প্রথার সমর্থন করা ছেড়ে দেন এবং নিজেই একজন নব্যপন্থী হয়ে ওঠেন। এই জন্য অনুতপ্ত জ্যোতিরিন্দ্রনাথ কিঞ্চিৎ জলযোগের দ্বিতীয় সংস্করণ প্রকাশ করেন। জ্যোতিরিন্দ্রনাথ লিখছেন, স্ত্রী স্বাধীনতার শেষে আমি এত বড় পক্ষপাতী হইয়া পড়িলাম যে গঙ্গার ধারে কোনো বাগান বাড়িতে সস্ত্রীক অবস্থানকালে আমার স্ত্রীকে আমি নিজেই অশ্বারোহণ পর্যন্ত শিখাইয়াতাম। তাহার পর জোড়াসাঁকো বাড়িতে আসিয়া 2টি আরব ঘোড়ায় 2 জনে পাশাপাশি চড়িয়া বাড়ি হইতে গড়ের মাঠ পর্যন্ত প্রত্যহ বেড়াইতে যাইতাম। ময়দানে পৌঁছিয়া 2 জনে সবেগে ঘোড়া ছুটাইতাম। জ্ঞানদার সাহচর্য নারী স্বাধীনতায় সন্দিগ্ধ জ্যোতিরিন্দ্রনাথের মানসিকতার পরিবর্তনে ও পরোক্ষভাবে তার স্ত্রী কাদম্বরী দেবীকে কিন্তু অনেকটাই সাহায্য করেছিলেন। দেবেন্দ্রনাথের পুত্রবধূদের মধ্যে যদি আমরা দেখি বড় বউ অর্থাৎ সর্বসুন্দরী, তারকে আমরা অন্দরমহলের থামের আড়ালে দেখি। প্রথম ছক ভাগছেন কিন্তু মেজ বউ জ্ঞানদানন্দিনী। এরপর থেকেই কিন্তু অন্যান্য বউদের জীবনযাত্রায় একটা আমূল পরিবর্তন আসতে থাকে। হেমেন্দ্রনাথও তার স্ত্রী নিপময়ী দেবীর শিক্ষায় নিবেদিত ছিলেন, কিন্তু নিপময়ী, প্রফুল্লময়ী বা মৃণালিনীর শিক্ষার জন্য তাদের স্বামীদের সদিচ্ছা ও জীবনযাপনের ছক বদলানোয় জ্ঞানদার যে ছক ভাঙা জীবনের প্রভাব ছিল সেটা বলাই বাহুল্য। এটা আরো স্পষ্ট হয়ে ওঠে কাদম্বরী দেবীকে দেখলে। রবীন্দ্র মানসে জ্ঞানদার ব্যক্তি স্বাতন্ত্র্যের রূপটি কিভাবে ধরা পড়েছিল তাও বোঝা যায় ব্রাইটনে পৌঁছে জ্ঞানদাকে দেখে রবীন্দ্রনাথের প্রতিক্রিয়া। রবীন্দ্রনাথ লিখছেন, আমাদের গৃহিণী তার দিশি বস্ত্র পরে ছেলেপিলে নিয়ে অন্নপূর্ণার মতো বিরাজ করছেন। জগদীশ ভট্টাচার্যের মতে রবীন্দ্রনাথ অসংকোচে বিদেশের ফ্যাশনেবল মেয়েদের সাথে মিশলেও তার মধ্যে ইঙ্গভঙ্গীয় মনোভাব সংক্রমিত হয়নি। কবির অন্তর্মুখিতা, আত্মলীনতা ও সত্যেন্দ্রের এবং অবশ্যই জ্ঞানদার সান্নিধ্য এবং অভিভাবকত্বের জন্য। রবীন্দ্রনাথ ও সতীন্দ্রনাথের সাথে যে জ্ঞানদার সম্পর্ক অন্যান্যদের থেকে অনেকটা আলাদা ছিল তা বোঝা যায় কাদম্বরীর মৃত্যুর কিছুদিন পরেই, যখন জ্যোতিরিন্দ্রনাথ পরিচালিত নৌ বিভাগের প্রথম যাত্রীবাহী স্টিমার সরোজিনী বরিশালের উদ্দেশ্যে রওনা দিল সেই যাত্রার বিবরণ থেকে। সরোজিনী প্রয়াণ বলে একটি গল্প লেখেন ছোট কিস্তিতে ভারতীতে রবীন্দ্রনাথ 1884-তে, তার থেকেই তুলে ধরছি নিম্নাংশ। কথা ছিল, আমরা 3 জনে যাইব, 3টি বয়ঃপ্রাপ্ত পুরুষ মানুষ। সকালে উঠিয়া জিনিসপত্র বাঁধিয়া প্রস্তুত হইয়া আছি। পরম পরিহাসনিয়া শ্রীমতী ভাতৃজায়া ঠাকুরানীর নিকট ম্লান মুখে বিদায় লইবার জন্য সমস্ত উদ্যোগ করিতেছি। এমন সময় শোনা গেল তার 2 পুত্রফল তার শ্রীমতী যথা ও শ্রীমান সর্বস্বটিকে লইয়া আমাদের অনুবর্তিনী হইবেন। পরিবারের সেই শোকাবহ দুর্বিপাকের পটভূমিতে যে তার পক্ষে নদী পথে বরিশাল ভ্রমণ দৃষ্টিকটু বলে মনে হওয়া অসঙ্গত না, তা স্বীকার করে জগদীশ ভট্টাচার্য বলেছেন যে জ্যোতিরিন্দ্রনাথের মতো অন্তরঙ্গ বন্ধুর মানসিক অশান্তির সময় তাকে সঙ্গদান জ্ঞানদান নিশ্চয়ই তার কর্তব্য বলে মনে করেছিলেন। জ্ঞানদানন্দিনী প্রথম ঠাকুরবাড়ির যৌথ পরিবার থেকে সরে অন্য জায়গায় থাকা শুরু করেন। ঠাকুরবাড়িতে তখনও মেয়েদের বিয়ের পরে জামাইকে এসে থাকতে হতো। সেখানে জ্ঞানদার এই পদক্ষেপ নিঃসন্দেহে চমকপ্রদ। চিত্রাদেবের ভাষায় আধুনিক জীবনের পারিবারিক ছকটি জ্ঞানদানন্দিনী নিজের হাতে গড়ে দিলেন। উল্লেখ্য, জ্ঞানদা সত্যেন্দ্রের স্নেহের পাত্রী স্বর্ণপণ কুমারী দেবী ঠাকুরবাড়ির পুরনো প্রথা ভেঙে বিয়ের পর আলাদা বাড়িতে বাস করেছিলেন। তবে জোড়াসাঁকো থেকে চলে গেলেও ঠাকুরবাড়ির সাথে জ্ঞানদার যোগ কিন্তু কখনোই শিথিল হয়নি। রবীন্দ্র জীবনীকার প্রশান্ত কুমার পালের মতে জ্ঞানদানন্দিনী দেবী সম্বন্ধে দেবেন্দ্রনাথের মনে কোনো কারণে ক্ষোভের সঞ্চার হয়েছিল
যার জন্যই তিনি বাড়ি ফিরতে অনিচ্ছুক ছিলেন। ফলে জ্ঞানদানন্দিনীর অন্য কোনো বাড়িতে থাকার কথাও চিন্তা করা হচ্ছিল ইত্যাদি এক অনির্দেশ্য পারিবারিক অশান্তির ইঙ্গিত সত্যেন্দ্রনাথের পত্রের মধ্যে পাওয়া যায়। দেবেন্দ্রনাথের পার্ক স্ট্রিটের বাড়ি ছেড়ে জোড়াসাঁকোতে ফেরা হয়েছিল এবং জ্ঞানদাও জোড়াসাঁকো ছেড়ে ভিন্ন ভিন্ন জায়গায় থেকেছেন। তবে এর কারণ পুরোপুরি দেবেন্দ্রনাথের সাথে জ্ঞানদার মনোমালিন্য কিনা সেটা কিন্তু বিচার সাপেক্ষ। কারণ ইন্দিরা দেবী জানিয়েছেন যে সুরেন্দ্রনাথকে সেন্ট জেভিয়ার্স ও তাকে লরেটো কনভেন্টে ভর্তি করার জন্য জ্ঞানদা কলকাতার দক্ষিণ অঞ্চলে বাড়ি ভাড়া করেছিলেন। লোয়ার সার্কুলার রোডের ভুবনমোহন দাসের বাড়ি বা 10 নম্বর উড স্ট্রিটের বাড়ি বা 49 পার্ক স্ট্রিট প্রভৃতি জায়গায় তিনি বাড়ি ভাড়া করে থাকলেও ঠাকুর বাড়ির সাথে কিন্তু কিছুমাত্র যোগটা শিথিল হয়নি। পারিবারিক যে কোনো কাজে জ্ঞানদার উৎসাহ ছিল অপরিসীম। তাই বাড়ির ছোট ছেলে মেয়েদের জড়ো করে 1885 সালের বৈশাখ মাস থেকে বালক নামে এক পত্রিকা বের করেন। সুধীন্দ্রনাথ, বলেন্দ্রনাথ, সরলা, প্রতিভা, ইন্দিরা অনেকেরই সাহিত্য চর্চার প্রথম হাতেখড়ি কিন্তু এই বালক। জ্ঞানদানন্দিনী বালকের সম্পাদনা করেছেন প্রায় 1 বছর এবং জ্ঞানদানন্দিনীর অনুরোধেই রবীন্দ্রনাথ বালকের কার্যাধ্যক্ষের পদ গ্রহণ করেন ও ছোটদের লেখায় হাত দেন। বাড়ির ছেলেদের ছবি আঁকায় উৎসাহ দিতে তিনি বাড়িতে বসিয়েছিলেন লিথো প্রেস, যার বেশিরভাগ খরচ তিনি নিজে চালাতেন। জ্যোতিরিন্দ্রনাথের সংস্কৃত নাট্যানুবাদের পিছনেও ছিল জ্ঞানদানন্দিনীর অবদান। জ্যোতিরিন্দ্রনাথ লিখছেন, একদিন মেজ বউ ঠাকুরানী আমাকে শকুন্তলা পড়িতে বলিলেন। ইহার আগে আমি সংস্কৃত নাটক একখানিও পড়ি নাই। শকুন্তলা পড়িয়া আমি বাস্তবিকই মুগ্ধ হইয়া গেলাম। ভাবিলাম এই জিনিস এখনো বাংলা ভাষায় তর্জমা হয় নাই। এই 2-1 জনকে অনুবাদ করিতেও অনুরোধ করিয়াছিলাম, কিন্তু কেহই তেমন গরজ করিলেন না। আমি নিজেই আরম্ভ করিয়া দিলাম। এইভাবে জ্যোতিরিন্দ্রনাথ অনেকগুলি সংস্কৃত নাটকের বাংলা অনুবাদ করেছিলেন। প্রবল ব্যক্তিত্বময়ী জ্ঞানদার আত্মীয় বাৎসল্যের কথা জানা যায় ইন্দিরা দেবীর স্মৃতিচারণে। যাদের বোন নেই সেই ভাইদের আমাকে দিয়ে ফোঁটা দিয়েছেন, আর যাদের শাশুড়ি নেই সেই জামাইদের নিজে জামাই ষষ্ঠী দিয়েছেন। রবিকার প্রত্যেক ছেলে হবার সময় জোড়াসাঁকো গিয়ে কাকিমার আতুরে থেকেছেন। অন্যান্য রোগীকে হয় বদলের জন্য নিজের কাছে এনে রেখেছেন, নয় জোড়াসাঁকো গিয়ে তাদের কাছে সেবা করেছেন। তার মধ্যে উল্লেখযোগ্য দীপু দাদার প্রথম পক্ষের স্ত্রী সুশীলা বৌঠানের কথা, কারণ তিনি ক্ষয় রোগে মারা যান। তাই মা পরে বলতেন যে এখন ওই রোগের ত্রিসীমানায় যেতে লোকে ভয় পায়, কিন্তু আমি তো রাতের পর রাত বৌমার সঙ্গে এক বালিশে মাথা দিয়ে শুয়েছি, কিছু মনেও হয়নি, কোনো অসুখও করেনি। বীরেন্দ্রনাথ ঠাকুর যখন ধীরে ধীরে উন্মাদগ্রস্ত হয়ে উঠছেন, সেই সময় জোড়াসাঁকোয় প্রফুল্লময়ীকে সান্ত্বনাও দিয়েছেন কিন্তু জ্ঞানদানন্দিনী। প্রফুল্লময়ী আমাদের কথায় লিখেছেন, যখন নানা রকম দুশ্চিন্তা আমার মনকে অস্থির করিয়া তুলিত, তখন আমি একটি ঘরে বসিয়া একলা একলা কাঁদিতে থাকিতাম। সে সময় আমার মেজ জা জ্ঞানদানন্দিনী তেতলার ঘরে থাকিতেন। তিনি আমার এই দুঃখ সহিতে না পারিয়া আমাকে তার কাছে ডাকিয়া মায়ের মতো নানা রকম সান্ত্বনা দ্বারা আমার মনে শান্তি দিবার চেষ্টা করিতেন। তিনি যদি উপস্থিত না থাকিতেন তবে কি যে করিতাম বলিতে পারি না। জ্ঞানদানন্দিনীর একটা প্রধান কাজ ছিল বাড়ির সকলের খোঁজ নেওয়া। সে সময় বাড়ির যারা ভৃত্য তারা ছাড়া অন্দরমহলে, এবং সেটাও পুরুষ ভৃত্য নয়, অন্দরমহলে কিন্তু কারোরই প্রবেশ ছিল না। এবং সেই সময় জ্ঞানদা বোম্বাই থেকে ফেরার পর যখন ধীরে ধীরে নিয়ম পাল্টাতে শুরু করে, ফটোগ্রাফার ডেকে বাড়ির অন্তঃপুরিকাগণের ছবিও কিন্তু জ্ঞানদা তুলিয়েছিলেন। দেবলীনা সেন রায় নামে এক মহিলা ফটোগ্রাফারকে লেখা ইন্দিরা দেবীর চিঠিতে জ্ঞানদার ফটোগ্রাফি চর্চার সশ্রদ্ধ উল্লেখ পাই। আমার মা প্রায় শতাধিক বছর আগে বোন শেপার্ডের কাছে ছবি তুলতে শিখে বাড়ির এমন সব লোকের ছবি তুলেছিলেন যাদের অন্য কোনো ছবি নেই বা হবার সম্ভাবনাও ছিল না। এই ছবিগুলো না থাকলে কত নারী জীবন যে আমাদের দৃষ্টির আড়ালে থেকে যেত, সে ধারণা গড়ে নেবার মতো হয়তো আমাদের চোখের সামনে কোনো ছবি থাকতো না। 1891-তে জ্ঞানদানন্দিনী ইবি হ্যাভেলের সঙ্গে অবরেন্দ্রনাথেরও ইন্ট্রোডাকশন করাচ্ছেন, এবং তারপরে এই বেঙ্গল স্কুল অফ আর্ট বলে যেটা এখন বিখ্যাত, তার অবদানেও কিন্তু সেই দিক থেকে দেখতে গেলে পরোক্ষভাবে জ্ঞানদানন্দিনীর একটা অবদান রয়ে যায়।
ঠাকুর বাড়ির সুখ দুঃখ সবেতেই জ্ঞানদানন্দিনীকে এগিয়ে আসতে দেখি। অভিনয় করার বেলায়ও কিন্তু তার অন্যথা হয়নি। দেওরদের মাথায় পাগড়ি বেঁধে দেওয়া বা নাটকের মহলা দেওয়া সবেতেই কিন্তু তার ডাক পড়ত। রাজা ও রানী নাটকের মহলা বসত জ্ঞানদার বাড়িতে। দর্শকের ভিড়ের মধ্যে মিশে গিয়ে অভিনয়ে দেখে যান পাবলিক স্টেজের কয়েকজন অভিনেতা অভিনেত্রী। এই দারুণ ব্যাপারের প্রত্যক্ষদর্শী অবনীন্দ্রনাথ জানিয়েছেন, পাবলিক স্টেজে রাজা ও রানী অভিনয় দেখার নিমন্ত্রণ পেয়ে তাঁরা গিয়ে একেবারে তাজ্জব বনে যান। রানী সুমিত্রা স্টেজে এলো, একেবারে মেজ জ্যাঠাইমা। গলার সুর, অভিনয়, সাজসজ্জা, ধরন ধারণ হুবহু মেজ জ্যাঠাইমাকে নকল করেছে। এমারেল্ড থিয়েটারের এই অভিনয় খুবই জনপ্রিয় হয়েছিল। আর সুমিত্রা বেশে জ্ঞানদানন্দিনীকে নকল করেছিলেন অভিনেত্রী গুলফাম ভারি। এই অভিনয়কে কেন্দ্র করে উঠেছিল ঝড়। বঙ্গবাসী পত্রিকায় লেখা হয়েছিল অনেক প্রবন্ধ। ঠাকুর বাড়ির নতুন ঠাট নাম দিয়ে এক প্রবন্ধে ওই নাটকের পাত্র পাত্রীদের তালিকা এবং ব্যক্তিগত জীবনে তাদের পারস্পরিক সম্পর্কের কথা নিয়ে লিখে কোন কোন নিষিদ্ধ সম্পর্কে স্বামী স্ত্রী সাজা হয়েছে তা দেখিয়ে দেওয়া হয়। দেওর রবীন্দ্র, বৌদি জ্ঞানদা সেজেছিলেন রাজা ও রানী। তেমনি আবার দেবদত্ত ও নারায়ণী সাজেন সত্যেন্দ্রনাথ ও মৃণালিনী, অর্থাৎ ভাসুর ও ভাতৃপ্রতিম। কুমার ও ইনার ভূমিকায় প্রমথনাথ ও প্রিয়ম্বদা, অর্থাৎ মামা ও ভাগিনী। জ্ঞানদানন্দিনীর চিন্তা চেতনায় প্রগতিশীলতা বা তার পোশাক পরিচ্ছদের পরীক্ষা নিরীক্ষা বহু চর্চিত হলেও তার সাহিত্য চর্চা প্রায় উল্লিখিত হয় না বললেই চলে, যদিও তিনি প্রবন্ধ, নাটক, অনুবাদ প্রভৃতির চর্চা করেছেন। ছোটদের নিয়ে তার প্রবন্ধ ব্যায়ামে তিনি শরীর চর্চা নিয়ে লিখছেন বালক পত্রিকায়। ভারতীতে লিখছেন কিন্ডারগার্টেন, অর্থাৎ শিশু শিক্ষা বিষয়। আবার ভারতীতে ইংরেজ নিন্দা ও দিশানুরাগ, স্ত্রী শিক্ষা, সমাজ সংস্কার ও কুসংস্কার প্রভৃতি প্রবন্ধে তৎকালীন ভারতীয় সমাজ ও রাজনৈতিক প্রতর্কের পর্যালোচনা করেছেন। এদের মধ্যে শেষোক্ত রচনাটি বঙ্গ মহিলা সভায় জ্ঞানদা কর্তৃক পঠিত হয়েছিল। ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস প্রতিষ্ঠা হওয়ার 4 বছর আগে লেখা ইংরেজ নিন্দা ও দেশানুরাগ প্রবন্ধে জ্ঞানদা একটা জাতীয় সংস্থা প্রতিষ্ঠার কথা বলছেন, যার শাখা দেশের বিভিন্ন ডিস্ট্রিক্টে, বিভিন্ন জেলায় ছড়িয়ে থাকবে। ইংরেজ নিন্দা ও দেশানুরাগে জ্ঞানদা বাঙালি জাতীয়তাবাদ তথা ভারতীয় জাতীয়তাবাদী মনোভাব নিয়ে কথা বলছেন। তিনি বলছেন, আমাদের জাতীয় যথার্থ স্থায়ী উন্নতি আমরা ভিন্ন আর কাহারও দ্বারা সাধিত হইতে পারে না। ভারতীয়দের স্থায়ী উন্নতির জন্য তিনি ইংরেজদের দোষারোপ না করে নিজেদের কর্ম তৎপর হতে উপদেশ দিয়েছেন। জ্ঞানদার দুটো অনূদিত রচনা হলো ভাউ সাহেবের বখর আর আশ্চর্য পলায়ন। একটা মারাঠি রচনার অনুবাদ। এই ভাই সাহেবের বখর তৃতীয় পানিপথের যুদ্ধের পটভূমিতে লেখা একটা কাহিনী। আর কন্টেম্পোরারি রিভিউ থেকে জেবাগোরিও মুগ্রিয়াভিচ এর সাইবেরিয়া থেকে পালানোর রোমাঞ্চকর কাহিনীর অনুবাদ আশ্চর্য পলায়ন। জ্ঞানদানন্দিনী তার বড় নাতি সুরেন্দ্রনাথ ও সংজ্ঞা দেবীর পুত্র সুবীরেন্দ্রনাথের মনোরঞ্জনের জন্য দুটো নাটকও লিখেছিলেন। একটি হচ্ছে সাত ভাই চম্পা ও অপরটি টাকডোমাটো। পরবর্তীকালে সাত ভাই চম্পা নাট্যগ্রন্থের ভূমিকা লেখেন কন্যা ইন্দিরা এবং দ্বিতীয়টির ভূমিকা লেখেন অবনীন্দ্রনাথ। খগেন্দ্রনাথ মিত্র জানিয়েছেন দুটোরই প্রকাশকাল 1910, প্রথমটি জুন, দ্বিতীয়টি সেপ্টেম্বর। বই দুটি প্রথম প্রকাশিত হয় ঠাকুরবাড়ির জামাতা মণিলাল গঙ্গোপাধ্যায়ের ব্যবস্থাপনায়। আর এই মণিলাল গঙ্গোপাধ্যায় হচ্ছে অবনীন্দ্রনাথ ঠাকুরের কন্যা করুণা দেবীর স্বামী। রূপকথাকে নাট্যরূপ দেওয়া সহজ নয়, কিন্তু জ্ঞানদানন্দিনী তা করে দেখিয়েছিলেন ঝরঝরে চলিত গদ্যরীতিতে। ওই সালেই চলিত গদ্যরীতির এক অসাধারণ দৃষ্টান্ত পাঠকের দরবারে পেশ করেছিলেন উপেন্দ্র কিশোর রায়চৌধুরী টুনটুনির বইয়ের মাধ্যমে। বাংলা চলিত গদ্যের ইতিহাসে লিখতে বসে টুনটুনির বইয়ের অনবদ্য গদ্য ভাষার কথা বললেও জ্ঞানদার নাটক দুটোর বিচার বিশ্লেষণ কিন্তু সেভাবে করা হয়। আবার সাত ভাই চম্পা নাটকটা একটা ফ্যান্টাসি ফিকশন বলে আমরা যেটা বুঝি, সেই রকম সেই গোত্রেও একটা নাটক। জীবনের শেষ পর্যায়ে কন্যা ইন্দিরার অনুরোধে জ্ঞানদা তার জীবন কথা যেভাবে বলে গিয়েছেন সেভাবেই অনুলেখন করেছিলেন ইন্দিরা। পরবর্তীকালে পুরাতনী নামক গ্রন্থে এই জীবন কাহিনী সংকলিত হয়।
মূল পাণ্ডুলিপিতে যদিও এই রচনাটির নাম ছিল আমার জীবন কথা। 1879 সালে পুরাতনী গ্রন্থে এটি স্মৃতি কথা নামে সংকলিত হয়। জ্ঞানদার স্মৃতিকথা সেই সময়কে জানার, ঠাকুরবাড়ি সম্পর্কে তথ্য আহরণের এক গুরুত্বপূর্ণ অবলম্বন। স্ত্রী শিক্ষায় জ্ঞানদানন্দিনী মেয়েদের শিক্ষার বিষয় হিসাবে গৃহকার্য, পোশাকের ব্যবস্থা, পীড়িতদের সেবা, আহার্য দ্রব্য নির্ণয় ও প্রস্তুত, আচার ব্যবহার ও সন্তান পালনের কথা বলেছেন। জ্ঞানদা নিজের জীবনেও আত্মীয়দের কাজে উৎসাহ দেয়া বা পীড়িতদের সেবা করার অনেক দৃষ্টান্ত আমি আগেই বলেছি। পূর্বেই উল্লেখ করা হয়েছে জ্ঞানদার আত্মীয় বাৎসল্য ও সেই বর্ণনা যেটা ইন্দিরা দেবী করেছেন। ইন্দিরা দেবীর স্মৃতি সম্পর্কে এও বলছেন যে নিজের অসুখ করলে মা আমাদের শেখাবার জন্য বলতেন, যাও থর্মোমিটার নিয়ে এসে আমার জ্বর দেখো, ওষুধ দাও, কেমন আছে জিজ্ঞাসা করো। ঠাকুর বাড়ির মেজ বউ অনেকেরই অসুস্থতা কাছ থেকে দেখেছিলেন। নিজের দুটি পুত্র সন্তান হারিয়েছিলেন। বোধহয় পীড়িতের সঠিক যত্নের ওপর তাই তার এতটা জোর দিয়েছেন স্ত্রী শিক্ষার প্রবন্ধটিতে। এবং এই প্রবন্ধটি এমন একটা শিক্ষামূলক বিষয়বস্তুর বিশদ বিবরণ দেয় যা সংবেদনশীল নৈতিক ক্রিয়াকলাপকে নারীর গৃহকার্যের মধ্যে অন্তর্ভুক্ত করে। হিমানী ব্যানার্জির মতে শিক্ষা জ্ঞানদানন্দিনীর কাছে ছিল লিঙ্গভিত্তিক শ্রেণী বিভাজনের একটা মাধ্যম। তাই তার প্রস্তাবিত নারী শিক্ষা নারীকে পুরুষের জগতে অনধিকার প্রবেশ করা বিবি করে তোলে না, বরঞ্চ নৈতিক ও সাংস্কৃতিক মূল্যবোধে শিক্ষিত যোগ্য স্ত্রী ও আদর্শ মায়ে পরিণত করে। তাই নারীর শিক্ষণীয় বিষয় আধুনিক জ্ঞান বিজ্ঞানের সাথে একইভাবে অন্তর্ভুক্ত হয় গৃহস্থালির কাজ ও দাম্পত্য জীবন সম্পর্কিত শিক্ষা। স্বামীর সঙ্গে সুসম্পর্ক রক্ষা, সঙ্গীতের মাধ্যমে স্বামীর মনোরঞ্জন, সন্তান পালন প্রভৃতির পাশাপাশি তাকে শিখতে হয় সূচিকর্ম, রান্না বান্না, বেশভূষা, রোগীর সেবা। আবার আধুনিক শারীরবিদ্যা, অস্থি সংস্থান, পরিচ্ছন্নতা ও স্বাস্থ্যবিধি, রসায়ন, হিসাব শাস্ত্র প্রভৃতির জ্ঞান তাকে একই সাথে সংবেদনশীল ও শিক্ষিত স্ত্রী ও মায়ে পরিণত করে। আবার সমাজ সংস্কার ও কুসংস্কারে জ্ঞানদানন্দিনী নব্য শিক্ষিতদের স্বদেশী রীতিনীতি বিসর্জন দিয়ে পাশ্চাত্য রীতির অনুকরণের প্রবণতার নিন্দা করে বলছেন, আজকালকার নব্য বালিকাদিগের মধ্যে সচরাচর দেখিতে পাই আত্মীয় ও সখীদিগের জন্মতিথি উপলক্ষে অবিকল ইংরেজি প্রথা অনুসারে সমারোহ করিয়া যায়। তাহারা ইংরেজি বর্ষের আরম্ভের দিন ইংরেজি প্রথা অনুসারে পরস্পরকে লিপি প্রেরণ করিয়া থাকেন। এমনকি 1 এপ্রিলের দিন পরস্পরকে নানা রূপে ঠকাইবার চেষ্টা করাও তাহারা ছেলে মানুষই বলিয়া জ্ঞান করেন না। এই প্রথাগুলির বিরুদ্ধে যে আমার কোনো মন্তব্য আছে তাহা নয়, কিন্তু আমি জিজ্ঞাসা করি, এই বালিকারা রীতিমতো ভাই দ্বিতীয়ার অনুষ্ঠান করিয়া থাকেন কি? ইহারাই বড় হইলে কি জামাই ষষ্ঠী পালন করিবে? আমি এমন লোকও দেখিয়াছি তিনি খ্রিস্টান নহেন বটে, কিন্তু খ্রিস্ট মাসের দিন নিয়মিত রূপে ক্রিসমাস কেক আনাইয়া বন্ধু বান্ধবদের সহিত ভোজন করিয়া থাকেন। কখনো তাহার অন্যথা হয় না। কিন্তু তাহাকে জিজ্ঞাসা করি, তিনি কোজাগর পূর্ণিমার দিন নারিকেল চিরা খাইয়েছেন কি? কন্যা সম্পাদন, বিয়ের পর মেয়েদের স্বামীর পদবীর ব্যবহার করার যে নবনীতি তখন প্রচলিত হচ্ছিল, এইসব প্রভৃতি প্রসঙ্গ কিন্তু জ্ঞানদাই এই প্রবন্ধে আলোচনা করেছেন। ইংরেজি প্রথা অনুসারে পদবীর দ্বারা পরিবার বিশেষ বোঝায়, আর দেশীয় রীতিতে দেবী বা দাসী ব্যবহৃত হলে জাতি বা শ্রেণী বোঝায়। জ্ঞানদা এই প্রকার ইংরেজদের অনুকরণকে নিন্দা করেছেন। এই প্রসঙ্গক্রমে জ্ঞানদা মেয়েদের নামের আগে কুমারী, শ্রীমতী জুড়ে দিয়ে তাদের ভিন্ন শ্রেণীযুক্ত করার আবশ্যকতারও বিরোধিতা করে লিখছেন, অবিবাহিত বা বিবাহিত পুরুষদের নামের দ্বারা কিছুই পরিচয় পাওয়া যায় না। তাহাদেরও এ প্রকার প্রভেদসূচক বিশেষণ না থাকার জন্য তো তাহাদের কোনো কাজেরই ব্যাঘাত হইতেছে না। আমাদের মতে আমাদের চির প্রচলিত নাম লিখিবার রীতি, যেমন শ্রীমতী সরোজ সুন্দরী দেবী, তিনি বিবাহিত হন বা অবিবাহিত হন, অতি প্রশংসনীয়। ইহাতে আমাদের নিজস্বতা বজায় থাকে। জ্ঞানদানন্দিনী নারী স্বাতন্ত্র্যের ধ্বজাধারীদের অমূলক বা ভারতীয় সংস্কৃতির সাথে বেমানান এমন বৈদেশীয় রীতির সমর্থনের তীব্র নিন্দা করেছেন। এই প্রসঙ্গে উদাহরণস্বরূপ বলেছেন যে ভারতীয় মেয়েদের স্ত্রীধনের উপর প্রশ্নাতীত অধিকার,
যেখানে তখনও ইংরেজ মহিলারা সম্পত্তির অধিকারের লড়াই করে চলেছেন, তখন ভারতীয় সংস্কৃতি অনুযায়ী মেয়েদের নিজস্ব সম্পত্তি, তার স্ত্রীধনের উপর অধিকার অনেক আগে থেকেই রয়েছে। তাই ইংরেজদের অনুকরণে স্ত্রীধনের অধিকার যেমন বর্জনীয় নয়, তেমনি বিদেশীয় কুসংস্কারের অনুকরণ ও তার সাথে স্বদেশীয় সংস্কারের ত্যাগও নিখুঁত। তখনকার গুটি কয়েক বিদেশ থেকে ফিরেছেন এমন বঙ্গমহিলার মধ্যে জ্ঞানদানন্দিনী এক উজ্জ্বল নক্ষত্র, এবং সেখানকার সামাজিক এবং পারিবারিক জীবনের নানান রীতিনীতি বঙ্গীয় সমাজের প্রবর্তক তিনি। তখনকার ইঙ্গবঙ্গ সমাজের মধ্যমণি জ্ঞানদাকে নিয়ে রথীন্দ্রনাথ ঠাকুর বলছেন যে Aunt Gyanodhanandini presided over the Ingo-Bongo Samaj consisting of English educated Indians. The afternoons would start with tennis and end with supper. তার সান্ধ্য আসরে যোগ দিতেন অভিজাত এবং পাশ্চাত্য শিক্ষিত যুবকেরা। ইন্দিরা দেবী, প্রতিভা দেবী, সরলা দেবীর মতো আধুনিকারা সেখানে নিঃসংকোচে হাজির থাকতেন। জ্ঞানদানন্দিনীর সমসাময়িক আধুনিকাদের সাথে তাঁর এক গুরুত্বপূর্ণ পার্থক্য হলো এই যে তিনি ভারতীয় ঐতিহ্য বা আদর্শকে কখনোই ইউরোপীয় অনুকরণের থেকে ছোট মনে করেননি। রামবাগানের দত্ত পরিবারের তরু দত্ত ও অরু দত্ত থেকে শুরু করে মেরি কার্পেন্টারের অনুরোধে বিদেশে লেখাপড়া করতে যাওয়া রাজকুমারী বন্দ্যোপাধ্যায়, এরা বাঙালি সংস্কৃতির যে প্রবাহমানতা তার সঙ্গে কিন্তু মিশে যেতে পারে। সেখানে জ্ঞানদা ভিন্ন রাজ্যে বা বিদেশে থেকে বাংলায় নানা ধরনের বিদেশীয় রীতিনীতির প্রবর্তক হয়েও স্বদেশীয়তা বর্জন করেন। এর একটা কারণ অবশ্যই তখনকার রাজনৈতিক পরিবেশ। সেই সময় রাজনীতি সচেতন ভদ্রলোক সমাজের একাংশের মধ্যে পাশ্চাত্য বিরোধী জাতীয়তাবাদী মনোভাব জেগে উঠছিল। এই রাজনৈতিক সামাজিক সাংস্কৃতিক পরিবেশের কেন্দ্রবিন্দুতে থাকা ঠাকুরবাড়ির একজন সদস্য হিসেবে জ্ঞানদা তার চারপাশে যে অন্ধ অনুকরণের রাজনীতি, সেই রাজনীতির প্রতি কিন্তু বিশ্বস্ত হয়ে উঠেছিলেন, এবং তৎকালীন ভদ্র সমাজ যে জাতীয়তাবাদী আন্দোলনের কথা বলতে শুরু করছিল তার সঙ্গে যুক্ত হয়েছিলেন। সত্যেন্দ্রনাথ 1897 সালে অবসর গ্রহণ করে কলকাতায় ফিরে আসেন। 1908 সালে রাঁচি বেড়াতে গিয়ে জ্ঞানদানন্দিনী, সত্যেন্দ্রনাথ ও জ্যোতিরিন্দ্রনাথের সেখানে একটি জায়গা পছন্দ হওয়ায় সেখানেই তারা শেষ জীবন অতিবাহিত করবেন বলে মনস্থির করেন। মোরাবাদী পাহাড়ের উপর জ্যোতিরিন্দ্রনাথ শান্তিরাম বাড়িটি তৈরি করেন 1910-এ। তার 16 বছর আর পাহাড়ের নিচে সত্যেন্দ্রনাথ ও জ্ঞানদানন্দিনী বানান সত্যধাম। সুরেন্দ্রনাথ ঠাকুরের বিয়ের কিছু পরে তার ছেলে সুবেরেন্দ্রনাথকে নিয়ে স্বামী স্ত্রী রাঁচির এই বাড়িতে তাকে 16 বছর অব্দি পালন করেছিলেন। 9 জানুয়ারি 1923 সালে মৃত্যু হয় সত্যেন্দ্রনাথের। 4 মার্চ 1925-এ চলে যান জ্যোতিরিন্দ্রনাথ। সত্যেন্দ্রনাথের মৃত্যুর পরে রাঁচি ছেড়ে কিছুদিন ইন্দিরার বাড়িতে ও পরে সুরেন্দ্রনাথের সঙ্গে থাকেন জ্ঞানদানন্দিনী। এরপর তার প্রিয় রবির মৃত্যুর 2 মাস পরে 1 অক্টোবর 1941-এ কলকাতার পাম অ্যাভিনিউর লাল বাংলা বলে পরিচিত সুরেন্দ্রনাথের বাড়িতে 51 বছর বয়সে বার্ধক্যজনিত কারণে মৃত্যু হয় জ্ঞানদানন্দিনীর। রামমোহন, দ্বারকানাথ, বিদ্যাসাগর প্রমুখ স্ত্রী শিক্ষা থেকে শুরু করে নারীর সামাজিক যে অবস্থানের উন্নতি কল্পে সক্রিয় হয়েও নিজেদের স্ত্রীদের বা পরিবারের যে স্ত্রী তাদের শিক্ষা এবং স্বাধীনতার বৃত্তে দাঁড় করাতে পারেন, কিন্তু প্রত্যক্ষভাবে সরব আন্দোলন না করেও নিজের জীবনযাপনের মধ্যে দিয়েও স্বজনে এবং সমাজে পরিবর্তন আসতে যে পারে তা দেখিয়ে দিয়েছিলেন সত্যেন্দ্রনাথ। তাই তাকে বাদ দিয়ে জ্ঞানমণির আলোচনা অবশ্যই অসমাপ্ত থেকে যায়। নারী শিক্ষাকে যখন একটা সমাজ ও জাতির উন্নতির মাধ্যম হিসাবে বা স্বামী স্ত্রীর জীবনকে আরো পরিপূর্ণ করে তোলার জন্য নিতান্ত আবশ্যিক একটা উপকরণ হিসেবে দেখা হচ্ছিল, সেই সময় জ্ঞানদানন্দীকে একটি পত্রে তিনি জানিয়েছেন, আমরা যখন আপনার স্বাধীন পূর্বক নতুন প্রেমের সহিত বিবাহ বন্ধনে প্রবেশ করিতে পারিব, তখন কি সুখী হইব না? তুমি উন্নত হও, শিক্ষিত হও, তুমি ইংল্যান্ডের সমাজের মধ্যে থাকিয়া তোমার স্ত্রী হৃদয়কে সহস্র গুণে বলবান করো, এই অপেক্ষা আমি আর অধিক কি চাইতে পারি? তুমি আপনাকে যত উন্নত করিবে, তোমার দেশের ভগিনীদের তোমার দৃষ্টান্তে ততই উপকার করিতে পারিবে। সত্যেন্দ্রের যে আন্তরিকতার জন্য জ্ঞানদা বিদেশে নারী পুরুষেরা একত্রে অংশগ্রহণ করে এমন নানা সামাজিক কার্যকলাপের সাথে যুক্ত হয়েছিলেন।
বোম্বাইতে থাকাকালীন আইমায়ু সিরিনবাই থেকে শুরু করে মিস মেরি কার্পেন্টারের মতো আধুনিকা শিক্ষিতা মহিলাদের সংস্রব জ্ঞানদাকে অনেক সহজ করেছিল পারিবারিক ক্ষেত্রে বাইরের সামাজিক অনুষ্ঠানে মানুষজনের সাথে দ্বিধাহীনভাবে মিশতে। পোশাকে পরিচ্ছদে অবরোধ ভেঙে বাইরের জগতে যাওয়ায় সামাজিক ভূমিকা পালন করার ক্ষেত্রে মূল্যবোধের যে বৈপ্লবিক পরিবর্তন দরকার সেটা সম্ভব হয়েছিল জ্ঞানদার পক্ষে। সত্যেন্দ্রের বোম্বাই প্রদেশে থাকাকালীন প্রথম যে ডিনার পার্টি, সেই সময়ও জ্ঞানদা কিন্তু দৃঢ় প্রতিজ্ঞ ছিলেন যে খাবার টেবিলে কিছুতেই তিনি বসবেন না, যদিও খাবার টেবিল তিনি নিজেই সাজিয়েছিলেন। সেদিন একজন সাহেব তার হাত জ্ঞানদার হাতের উপর দিয়ে টেবিল অব্দি নিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গেই জ্ঞানদা সাহেবের হাত ছাড়িয়ে ঘরে গিয়ে দরজা বন্ধ করে দেন। এই অভিজ্ঞতাগুলো জ্ঞানদার সার্বিক মানসিকতার পরিবর্তনের অনেক সহায়ক হয়েছিল, কারণ আমরা পরবর্তীকালে দেখছি তিনি একা সরজমিতে যাচ্ছেন নিজেরই ইচ্ছায়, এবং তিনি ইংল্যান্ড যাচ্ছেন। স্বামী স্ত্রীর সম্পর্কের যে সংজ্ঞা তৎকালীন বাঙালি সমাজে প্রচলিত ছিল, বা ঠাকুর পরিবারে তার বাবা মার মধ্যেকার যে দাম্পত্য সম্পর্কের গঠন সত্যেন্দ্রনাথ দেখেছিলেন, তাকে অনেকে পেছনে ফেলে এগিয়ে গিয়েছিলেন এই দম্পতি। তাই জ্ঞানদা ও সত্যেন্দ্রের সম্পর্কের মধ্যে বন্ধুত্ব আর পারস্পরিক সম্মানের ছবিটি স্পষ্ট। পারস্যে জীবনে নারী পুরুষের একত্র ভোজন, অবাধ নারী স্বাধীনতা ও উৎসবে বর্ণাঢ্য পোশাকে নারী সমাজের অংশগ্রহণ দেখে হর্ষিত সত্যেন্দ্রনাথ জ্ঞানদাকেও সেই সামাজিক সংস্কৃতির অংশ হয়ে উঠতে সাহায্য করেছিলেন। দীর্ঘদিনের অবরোধের অভ্যাস কাটিয়ে জ্ঞানদা বোম্বাইয়ে তৎকালীন সামাজিক ও সাংস্কৃতিক জগতের কেন্দ্রবিন্দুতে থাকা যে পরিবারগুলো, যেমন আত্মারাম, পাণ্ডুরাম বা গোবিন্দ কর্করের পরিবার, এদের সঙ্গে উঠেছিলেন। বোম্বাইয়ের তৎকালীন খ্যাতনামা মারাঠি ডক্টর সত্যেন্দ্রনাথের বন্ধু প্রার্থনা সমাজের প্রতিষ্ঠাতা আত্মারামের পরিবার সেই সময় বোম্বাই অঞ্চলে ধর্ম ও সমাজ সংস্কারের ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করেছিলেন। তার 3 কন্যা অন্নপূর্ণা, দুর্গা ও মানিক ইংল্যান্ড থেকে শিক্ষা গ্রহণ করে আসেন। গোবিন্দ কর্করের ছিলেন অধ্যাপক। বোম্বাই প্রদেশের কাজের সূত্রে সত্যেন্দ্রনাথ আর জ্ঞানদা যেখানেই থেকেছেন তারা একসাথে গেছেন প্রার্থনা সমাজে। স্বামীর সঙ্গে আহমেদাবাদ, মহারাষ্ট্র, গুজরাট, কানাডা বিভিন্ন জায়গায় ঘুরেছেন, সেখানকার সংস্কৃতিকে প্রত্যক্ষ করেছেন। আবার হায়দ্রাবাদে থাকাকালীন মিস মেরি কার্পেন্টারের সঙ্গে তার বন্ধুত্ব হয়। এরকম পরিবেশের প্রভাবে তাদের যৌথ জীবনে কিন্তু একটা আমূল পরিবর্তন এসেছিল। যেমন পার্সিদের দৃষ্টান্তেই জ্ঞানদা সেই ওরিয়েন্টাল পোশাক ছেড়ে ডান কাঁধের বদলে বাঁ কাঁধে আঁচল ফেলে ব্রোচ আটকে বোম্বাই শাড়ি রপ্ত করেন, সেখানে শিরিনবাই যেমন শাড়ির সঙ্গে জ্যাকেট বা সদরা পরতেন, সেই চরণেই শুরু হলো ব্লাউজ পরা, জ্যাকেট পরা। ইংল্যান্ডে গিয়ে সত্যেন্দ্রের ব্যক্তিসত্তার বিকাশ হয়েছিল। সত্যেন্দ্র নিজের সেই উন্নতি তার স্ত্রীর জন্য আকাঙ্ক্ষা করেছিলেন। স্ত্রীকে ইংল্যান্ডে থাকাকালীন এক চিঠিতে তিনি বলেন, তুমি এদেশে আইসো, তোমার স্বাধীনতার প্রশস্ত ক্ষেত্র পাইবে। অর্থাৎ জ্ঞানদার স্ত্রী বা মা হওয়া ছাড়াও ব্যক্তি হিসাবে স্বাধীনভাবে বাঁচার যে অধিকার, তার জন্য যে পরিবেশ সহায়ক, সেটাই সত্যেন্দ্রকে জ্ঞানদাকে দিতে চেয়েছিলেন। জ্ঞানদাও স্বামীর এই সাহায্য ও ঔদার্যকে পুরোপুরি কাজে লাগিয়েছিলেন। স্বামীর প্রস্তাবে ইংল্যান্ডে যাত্রা থেকে শুরু করে গভর্নরের বাড়িতে একা যাওয়া, সবকিছুতেই কিন্তু তিনি থেকেছেন অবিচল। তাই যশোরের গ্রামের যে ছোট মেয়েটি নষ্টচন্দ্রের রাতে চোখ বুজে আকাশের দিকে মুখ তুলে একটা চোখ একটুখানি খুলে অল্প দেখে নিয়ে তখনই ভয় ভয় নামিয়ে নিতেন, তিনি 19 শতকীয় আধুনিকতার প্রতিঘাতে বঙ্গ মহিলাদের ভদ্র মহিলা হয়ে ওঠার ইতিহাসের এক উজ্জ্বল নক্ষত্র হয়ে ওঠেন, যাকে বাদ দিয়ে বাংলার মেয়েদের পোশাক আলোচনা বা মহিলা সমাজ সম্পর্কে যে কোনো আলোচনায় অসম্পূর্ণ থেকে যাবে। ধন্যবাদ। আজকে আলোচনার জন্য দেবশ্রী ম্যামকে সংলাপের তরফ থেকে অনেক ধন্যবাদ। এবার আলোচনা সূত্রে যে সকল প্রশ্ন এসেছে সেগুলি জিজ্ঞেস করে নেব। পাঠ করবে তুলিকা মিত্র। আমার একটু দেবশ্রীদির কাছে একটা প্রশ্ন আছে। দেবশ্রীদি কি আছেন? হ্যাঁ, আমি আছি। আমি ক্যামেরাটা একটু বন্ধ করছি কারণ নেটের খুব অসুবিধা হচ্ছে।
ঠিক আছে, ঠিক আছে। আমার প্রশ্নটা হচ্ছে যে জ্ঞানদানন্দিনী দেবীর যে কাজকর্ম বা যে আহ, ক্রিয়াকলাপ, তো সেটা সেই সময়কার একটা মহিলা সমাজে, বিশেষ করে আমাদের ভারতবর্ষ তথা বাংলার মহিলা সমাজে একটা বিপ্লবী বলা যায়। তো সেক্ষেত্রে মানে তিনি এই কাজগুলো যে করছেন, তো ঠাকুর বাড়ির ভেতর থেকে একটা, যেমন দেবেন্দ্রনাথ তার ছেলেকে বলছেন যে আহ, এই তোমার স্ত্রীকে তুমি মানে ঠিক আছে আধুনিকা করছো ঠিকই, কিন্তু ঠাকুর বাড়ির যে ঐতিহ্য বা যে মূল্যবোধ বা যাই হোক ইত্যাদি ভ্যালু যা কিছু, সেইটা যেন মেনটেন করে। তো এই রকম কি মানে এই রকম বাধা ঠিক আছে, কিন্তু মানে একদম সরাসরি একটা বাকবিতণ্ডা, সরাসরি একটা ইয়ের পরিবেশ, এইটা কি দেখা গেছে? মানে এইটা কি লেখালেখির মাধ্যমে এসছে বা কিছু তার কি কিছু নিদর্শন আছে? আচ্ছা, আমি তো মেনশন করলাম যে যে লেখাগুলো হয়েছিল তাকে নিয়ে, যখন তিনি গভর্নরের বাড়িতে যাচ্ছেন সেই লেখা, বা যখন রাজা আর রানী নাটকের ক্ষেত্রে যে লেখাগুলো হচ্ছে। এছাড়াও একটা কথা মনে রাখার বিষয় যে যখন আমরা জ্ঞানদানন্দিনী দেবীকে নিয়ে আলোচনা করছি, আমি এই কথাটা তো বললাম যে সত্যেন্দ্রনাথের সাহায্য সব দিক থেকে ছিল জ্ঞানদানন্দিনীর প্রতি, কিন্তু আমি বাকি ঠাকুরবাড়ির পুত্রবধূদের নামও মেনশন করেছি। এবার ব্যাপারটা হচ্ছে সেই সময় শুধু জ্ঞানদানন্দিনীকেই যে তার স্বামী সাহায্য করছেন এরকম তো না, প্রচুর মেয়েই কিন্তু এই সাহায্য পাচ্ছেন, কিন্তু সবাই কেন জ্ঞানদানন্দিনী হচ্ছেন না? যদিও তুমি প্রশ্নটা এটা করলে যে কোনো বিরূপ মন্তব্য বা এটা নিয়ে কোনো লেখালেখি কিছু হচ্ছিল কিনা, যেগুলো মেনশন করেছি সেগুলো বাদে একটা কথা মনে রাখার বিষয়, সেটা হচ্ছে যে মেয়েদের বিষয়ে যে আলোচনা, সেই আলোচনা আজকে মুখ্য আলোচনা তো অন্দরে বাহিরে আধুনিক নারী বহিঃপ্রকাশ, সেই বহিঃপ্রকাশের একটা দিকের কন্ট্রিবিউশন আলোচনা করেছি যে জ্ঞানদানন্দিনী শুধুমাত্র মানে জ্ঞানদানন্দিনী কথা হলে শুধুমাত্র তার ব্রাহ্মিকা স্টাইল শাড়ির কথাই বলা হয়, কিন্তু উনি লেখালেখি করছেন। এবং শুধু লেখালেখি না, একটা জিনিস হচ্ছে যে নারী সমাজ বলতে এখন আমরা মেয়েদের ভদ্র মহিলা বা ভদ্র মহিলা সমাজ বলতে যে সমাজের কথা বলছি, সেইখানে কি শুধু পোশাক? তা নয়, পোশাকের সঙ্গে আচার ব্যবহার, সে বাইরে বেরোচ্ছে, সে কি করছে, সবকিছুই কিন্তু যুক্ত। সেই ক্ষেত্রে জ্ঞানদানন্দিনীর অনেক কিছুই করেছিলেন, যেমন এই যেটা বললাম যে বিকেলে বেরোনোর ব্যাপারে, বা মেয়েদের সঙ্গে মেয়েদের যে একটা সলিডারিটির প্রশ্ন, এই যে শরৎ কুমারী চৌধুরানী আসছেন বাইরে থেকে, বা অন্য মেয়েরা ঠাকুর বাড়ির তারা অন্য একজনের বাড়িতে যাচ্ছেন, তারা আলোচনা করছেন নিজেদের সম্বন্ধে, নিজেদের অবস্থার সম্বন্ধে, এই জিনিসটা সেই সময় প্রচুরই আলোচিত হয়েছিল। এবং বিভিন্ন জায়গায় পত্র পত্রিকায় কিন্তু এদের নিয়ে মানে স্পেসিফিক্যালি ব্রাহ্মিকা শাড়ি পরিহিতা ব্রাহ্ম মেয়েদের নিয়ে নানান রকম কটূক্তি শুনতে হয়েছিল। স্পেসিফিক্যালি জ্ঞানদানন্দীকে নিয়ে যেগুলো মানে নাম করে যেগুলো, সেগুলোর কথা তো মেনশন করলামই, কিন্তু ওভারঅলই একটা কিন্তু অসম্ভব তিরস্কার সমাজের বিভিন্ন জায়গা থেকে ছুটে এসেছিল। এর কারণ যে সময়টার কথা বলছি, মানে এই 1865-তে যখন উনি ফিরে আসছেন এবং ধীরে ধীরে যখন এই চেঞ্জেস গুলো উনি আনার চেষ্টা করছেন, সেই সময় মনে রাখতে হবে যে কোট অ্যান্ড কোট ভদ্র, এই ভদ্র বাড়ি ভদ্রঘর অ্যাকচুয়ালি কারা? উচ্চবিত্ত, মধ্যবিত্ত, শিক্ষিত সম্প্রদায়। তাদের বাড়ির মেয়েরা কিন্তু বাড়ির বাইরে বেরোতেনই না, এবং বাইরে বেরোনোটা একটা ভীষণই কোট অ্যান্ড কোট অভদ্রতার একটা পরিচয় ছিল। কারণ আমাদের সমাজ, এটা একটা খুব মানে জানা কথা যে সমাজে আমরা বলি যে বাংলার যে কাস্ট সিস্টেম বা সেই যে জাতি মানে কাস্টের যে ধারণা, সেই ধারণা এবং তার সঙ্গে আরেকটা ধারণাও খুব ভীষণ রকম ভাবে সম্পৃক্ত, সেটা হচ্ছে ক্লাসের ধারণা, শ্রেণীর ধারণা। অর্থাৎ ভদ্রমহিলা অ্যাজ এ শ্রেণী, অ্যাজ এ ক্লাস যখন কনস্ট্রাক্ট করা হচ্ছে, তার অপর প্রান্তে কিন্তু ওই আদারাইজেশন, কারা কারা অভদ্র সেটাও সমানভাবে চলছে। এই নিয়ে যে প্রতর্ক, এই নিয়ে যে পরীক্ষা নিরীক্ষা, তার মধ্যে এই ব্রাহ্মিকারা বা যারা যারা হিন্দু ছিলেন, যারা ব্রাহ্ম ধর্ম গ্রহণ করেননি, তারাও যখন বাড়ির বাইরে বেরোচ্ছেন,
তারা কিন্তু প্রচন্ড রকম সামাজিক রিডিকিউলের সামনে তারা পড়েছিলেন। কিন্তু জ্ঞানদানন্দিনীর কথাটাই এখানে বলি যে এইটাই হচ্ছে আশ্চর্যের বিষয়, যে জ্ঞানদানন্দিনীর যেমন বললাম যে উনি একা না, যে তার পরিবারের থেকে হেল্প পেয়েছিল। পরিবার বলতে আমি সত্যেন্দ্রনাথের কথা যদি এখানে ধরি, এরকম অনেকে তো আছেন যে যাদেরকে তার স্বামী শিক্ষায় শিক্ষিত করতে চাইছেন, কিন্তু সবাই জ্ঞানদানন্দিনী নন কেন? এর কারণ যেটা আমি দ্বিতীয় সেকশনটাতে আলোচনা করলাম, যে যখন জ্ঞানদানন্দিনী ইংল্যান্ডেও যাচ্ছেন বা বোম্বাই যাচ্ছেন বা এতগুলো জায়গায় কর্মক্ষেত্রে যাচ্ছেন সত্যেন্দ্রনাথের সাথে, জ্ঞানদানন্দিনী কোথাও গিয়ে বিদেশির যে মানে বৈদেশিক যে অনুকরণ, সেই অনুকরণটা কখনোই জ্ঞানদানন্দিনী করেন। এবং মাথায় রাখতে হবে যে এই সময় যখন জাতীয়তাবাদের একদম উন্মেষ লগ্নে এই যে রিডিকিউলস গুলো আসছে, একটা বড় কারণ ছিল হচ্ছে যে এই সময় প্রচুর মেয়েরা, এই সম্ভ্রান্ত ঘরের মেয়েরা কিন্তু গাউন পরছিলেন, ইউরোপিয়ান পোশাক পরছিলেন, এবং এর মধ্যে বেশিরভাগই ছিলেন কিন্তু ব্রাহ্মিকা। সেই ক্ষেত্রে জ্ঞানদানন্দিনী কিন্তু দেশীয় পোশাকটাকে একটা মানে মান্যতা দিলেন। তিনি বললেন যে ইউরোপীয় অনুকরণ না, তিনি কিন্তু এই যে পার্সি ধরনের শাড়ি, সেটা কিন্তু একটা অন্য প্রদেশের, অর্থাৎ একটা দেশীয় শাড়িকে উনি বাংলার মেয়েদের জন্য প্রস্তুত করছেন। তো সেইখানে ওনার সঙ্গে অন্য ব্রাহ্ম মহিলাদের এগেনস্টে যে রিডিকিউলটা হয়েছিল, তার হয়তো কিছুটা পার্থক্য চোখে পড়ে। আরেকটা প্রশ্ন এই শাড়ি বিষয়ক, শাড়ির কথা যখন এসেই গেল, তো এই যে শাড়ি, যে ব্রাহ্মিকা স্টাইল যেটা, তো এই শাড়ির যে প্রভাব, মানে এই শাড়ির যে এই রীতির যে প্রভাব, সেটা শুধুমাত্র কি এই ভদ্র মহিলা সমাজের মধ্যেই ছিল, না মধ্যবিত্তদের মধ্যেও পড়েছিল, নিম্নবিত্তদের মধ্যেও পড়েছিল? এর প্রভাবটা কেমন পড়েছিল এইটা একটু জানার। আচ্ছা, এই প্রভাবটা অ্যাকচুয়ালি একটা ভীষণ বড় মানে লম্বা প্রসেস, এবং যে কোনো ক্ষেত্রেই অ্যাকচুয়ালি যখন যদি আমরা সতীদাহ ধরি, সতীদাহ একটা ব্যান করা হচ্ছে, আইন, একটা আইন আছে এবং বলা হচ্ছে যে এরপর সতীদাহ প্রহিবিট করে দেওয়া হলো, সতীদাহ করা একটা কিন্তু ক্রিমিনাল অফেন্স। বা যদি আমি বিধবা বিবাহ আইনের কথা বলি, সেটা একটা প্রেসক্রিপটিভ ল, অর্থাৎ সেই ক্ষেত্রে আমরা মেয়েদের বলছি যে বিধবা বিবাহ যাদের করার ইচ্ছে তারা করতে পারে। এই ধরনের যে সোশ্যাল রিফর্ম, তার সঙ্গে এই যে পোশাকীয় পরিবর্তন, এটাও তো এক ধরনের রিফর্ম। এই রিফর্মের একটা বড় পার্থক্য হচ্ছে যে এই রিফর্ম কিন্তু কোনো ল দিয়ে হয় না, এবং যে রিফর্মটা মানুষ নিজেদের ইচ্ছায় স্বতঃপ্রণোদিত ভাবে করছে, সেই রিফর্ম, এই রিফর্মগুলোর ক্ষেত্রেও কিন্তু আমরা জানি যে আজও অনেক জায়গা ভারতের আছে যেখানে একটি বিধবা কিন্তু দ্বিতীয়বার বিবাহ করলে সেটা কিন্তু নানান রকম পাবলিক রিডিকিউলের পার্ট হতে পারে। এরকম অনেক গ্রাম আছে, এখনো আছে, গ্রাম শহর পরিবার এরকম অনেক জায়গা আছে। অর্থাৎ সেই ক্ষেত্রেও দেখতে গেলে যখন এই চেঞ্জটা হচ্ছে, যখন মেয়েরা তাদের পোশাকের এই পরিবর্তন করছেন, এখানে শুধুমাত্র জ্ঞানদানন্দিনী না, আরো দুজনের নাম না মেনশন করলেই নয়, সেটা হচ্ছে কেশবচন্দ্রের দুই মেয়ে সুনীতি দেবী এবং সুচারু দেবী। তারাও কিন্তু এই নিজেদের ময়ূরভঞ্জ এবং কোচবিহারে যে ধরনের শাড়ি পরা হতো, সেই শাড়ি পরে দিল্লি দরবারে যান, এবং সেই শাড়িও কিন্তু প্রচলিত হয়েছিল। এবং ধীরে 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 শাড়ি পরার এই যে সেমিজ বা লং পিরান, সেটা ছোট হতে হতে জ্যাকেট পরা বন্ধ হচ্ছে। মাঝখানে যখন আমি এই বামা হিতৈষিণী সভার কথা বললাম, তখন আমি বললাম যে চাদর ব্যবহার করার কথা বলা হচ্ছে, এবং প্রাথমিক দিকে কিন্তু প্রচুর লেখালেখিতে মেয়েদেরকে বলা হচ্ছে যে ব্রাহ্মিকা স্টাইল শাড়ি পরো, জুতো পরো, কিন্তু তার সঙ্গে বাইরে যখন ভদ্রগড়ের মেয়েরা বেরোচ্ছে, ভদ্র আর অভদ্রের একটা পার্থক্য হয়ে দাঁড়িয়ে থাকছে এই চাদর। তো সেই ক্ষেত্রে এই যে ধীরে ধীরে চাদরও কিন্তু মেয়েরা পড়তে চাইছে না। আমরা যদি অমিয় চৌধুরানীর কথা শুনি, সিটি কলেজে পড়ার সময় যখন সিটি কলেজের প্রিন্সিপাল বললো যে মেয়েদেরকে চাদর পরে আসতে হবে, তখন মেয়েরা রীতিমতো কিন্তু নালিশ করেছিল যে না, আমরা চাদর পরবো না, কারণ আমরা যে শাড়ি পরি সেটা যথেষ্ট। এবং এটা কিন্তু একটা অনেক দিনের, অনেক সময় ধরে বিভিন্ন স্তরে স্তরে এই পরিবর্তনটা হচ্ছে, এবং এই পরিবর্তনের ক্ষেত্রে একদিনে যেহেতু এই পরিবর্তন হচ্ছে না,
প্রচুর মেয়েরা নিজেরা নিজেদের লিভড রিয়ালিটিজ এর মাধ্যমে তাদের জীবন শৈলী দিয়ে যেহেতু এই পরিবর্তনটা করছে, তার ফলে এই পরিবর্তনটা কিন্তু অনেক সময় এবং হঠাৎ করে হয়ে যাচ্ছে না। এবং কখন এই পরিবর্তনটাকে আমরা একটা জেনারেল টার্মে বলতে পারছি যে এই সময় থেকে মোটামুটি বাঙালি মেয়েরা এরকম ভাবে সাজতে থাকবে, ঠিক তখন যখন যেটা তুমি বললে যে বিভিন্ন অন্যান্য মানে নিম্ন মধ্যবিত্ত এবং মধ্যবিত্ত বাড়ির মেয়েরাও যখন এই সাজ পোশাক করলো, কিন্তু সেটা কিন্তু 20-এর দশকের আগে একেবারেই না। কারণ ইভেন 20-এর দশকের আগে পর্যন্ত এই যে শাড়ির পোশাক, প্রথমত একটা অ্যাফোর্ডেবিলিটির প্রশ্ন থাকে যায় ভীষণ রকম ভাবে, যে এই ধরনের পোশাককে সবাই মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত পরিবার অ্যাফোর্ড করতে পারতো, কখনোই নয়। কারণ যেটা বললাম যে এই শাড়ি, ব্রাহ্মিকা স্টাইল শাড়ির যে আনুষঙ্গিক যে অ্যাক্সেসরিজ গুলো ছিল, সেইগুলো এত রকমের অ্যাক্সেসরিজ, সেটা কিন্তু প্রচুর বাড়ির ক্ষেত্রেই মানে সেটা সম্ভবই না অ্যাফোর্ড করা। কিন্তু ধীরে 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 ওই আনুষঙ্গিক জিনিসগুলো কমতে থাকছে, এবং মেয়েরা যখন আরো বাইরে বেরোচ্ছে, ইনস্টিটিউশনাল এডুকেশন সিস্টেমের মধ্যে যখন মেয়েরা সম্পৃক্ত হয়ে যাচ্ছে, যখন মেয়েরা কাজ করতে বেরোচ্ছে, যখন মেয়েরা শুধু পড়তে বেরোচ্ছে না পড়াতে বেরোচ্ছে, তখন কিন্তু ধীরে ধীরে তারা নিজেদের যে শাড়ির ধরন কিরকম হবে, তারা কি ধরনের ব্লাউজ পরবে, তারা চাদর পরবে কি পরবে না, তাদের শাড়ির রং কিরকম হবে, এই বিভিন্ন জিনিসগুলো নিয়ে নিজেরাই কথা বলতে শুরু করছে। এবং যে জন্য এই শাড়ির যে পরিবর্তন, বা শাড়ির পরিবর্তন না বলে বোধহয় বলা হলো পোশাকীয় যে পরিবর্তন, এই পোশাকীয় পরিবর্তন একটা দীর্ঘমেয়াদী একটা পরিবর্তনের ইতিহাস, এবং এই ইতিহাসে প্রচুর মেয়েরা নিজেরা এগিয়ে এসে এই পরিবর্তন ঘটিয়েছে। তাই আর একটা কথা আমার মনে হয় এখানে বলে দেওয়া ভীষণ জরুরি, যে এক ধরনের ইতিহাস পাঠ, সেই ইতিহাস পাঠে দেখানো হয় যে এই বঙ্গরমণীর মানে আধুনিকতার প্রত্যাঘাতে বঙ্গরমণী, অর্থাৎ যেন আধুনিকতা একটা সিনেমা, সেটা একটি পুরুষ দেখলো, সেই সিনেমা পুরুষ দেখে বাড়িতে এসে তার পার্টনারকে, তার সহধর্মিণীকে বা তার মাকে, তার বউকে, বাড়ির মেয়েটিকে বললো, আচ্ছা আমি একটি সিনেমা দেখেছি, তার নাম আধুনিকতা, এবং মেয়েটি বললো বাহ খুব ভালো সিনেমা, তাহলে তুমি এক্সপ্লেন করো, আমিও সেই সিনেমাটায় মানে এনজয় করলাম। আমার মনে হয় যে এই যে ধরনের পাঠ, এই পাঠটা মেয়েদের যে এজেন্সি এবং মেয়েদের এজেন্সি গত যে কন্ট্রিবিউশন, সেটাকে ভীষণ রকম ভাবে নস্যাৎ করে। যে জন্য আমি বলছি যে যদিও আজকের আলোচনার বিষয় জ্ঞানদা নন্দিনী, কিন্তু জ্ঞানদা নন্দিনীর মতো এরকম প্রচুর মেয়ে আছে যারা হয়তো, এবার জ্ঞানদা নন্দিনী সত্যি একজন বিরল একটি ক্যারেক্টার। কারণ জ্ঞানদা নন্দিনী শুধু পোশাক না, জ্ঞানদা নন্দিনী এই যেটা বললাম, যিনি লিথোপ্রেস রাখছেন, বাড়িতে লেখালেখি করছেন, মেয়েদের যে সমাজ তৈরি করা, মেয়েদের মধ্যে বন্ধুতা তৈরি করা, সেই রকম নানান রকম জিনিস করছেন। সমাজ ভাবনার দিক থেকে ওনার একটা ভাবনার জায়গা আসছে। কিন্তু এরকম প্রচুর মেয়েও আছে যারা হয়তো, যেমন কৃষ্ণ ভাবিনী দাস আছেন, যিনি ইংল্যান্ডে বঙ্গভূমিরায় লেখিকা, বা এরকম ঠাকুরবাড়িরই অন্য মেয়েরা আছেন, কাদম্বিনী গাঙ্গুলি আছেন, এরকম প্রচুর মেয়ে আছেন যে যারা কিন্তু নিজেরা, যেমন কৃষ্ণ ভাবিনী দাস, উনি যখন বোম্বাইয়ে দাঁড়িয়ে আছেন গাউন পরে, উনি ইংল্যান্ডে যাওয়ার সময়, তখন তো উনি গাউন পরেছেন। এবং যদি আমি কাদম্বিনী গাঙ্গুলির কথা বলি, মহিলা ডাক্তার, তিনি যখন প্র্যাকটিস করছেন, উনি কিন্তু খুব ফ্যাশনেবল একজন মহিলা, তিনি নানান রকম ফ্যাশনেবল ড্রেস পরে রাস্তায় গাড়ি করে বেরোচ্ছেন, পেশেন্টস দেখছেন। অর্থাৎ এরাও কিন্তু ততটাই গুরুত্বপূর্ণ যতটা আরেকটি মেয়ে, যে কিন্তু কোনো একদিন ডিসিশন নিয়েছিল যে ঠিক আছে আমি এইরকম ভাবে ড্রেস করতে পছন্দ করি, বিকজ দ্যাট ইজ এজেন্সি। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ দিদিকে। ইঙ্গিতার কিছু প্রশ্ন থাকলে কর, নইলে আমরা কমেন্ট সেকশনের প্রশ্নে চলে যাব। হ্যাঁ, আমার একটি প্রশ্ন আছে দিদিকে, যে জ্ঞানদা নন্দিনী এই যে যে পরিবর্তনটা, সেটা ঠাকুরবাড়ি অন্দরমহলে নারীরা কি রূপে গ্রহণ করেছিল, সেটা কি কোনোভাবে জানা যায়? হ্যাঁ, এটার সবচেয়ে ভালোভাবে জানা যায়, কারণ ঠাকুরবাড়ির নারীরা মানে সমসাময়িক যাদের সঙ্গে জ্ঞানদা নন্দিনী পড়াশোনা করেছিলেন, এই সৌদামিনী দেবী বলো বা স্বর্ণকুমারী দেবী বলো, তারা যে চরিতগুলো লিখছেন, আত্মকথা লিখছেন, সেই আত্মকথায় কিন্তু জ্ঞানদা নন্দিনীর কথা আছে।
তবে এই প্রশ্নটা খুব ভালো প্রশ্ন। এই প্রশ্নটার উত্তরে আরেকটা কথা আমি বলবো যে কি কি বলেছেন, তার সঙ্গে এটাও বলে রাখি যে যদিও জ্ঞানদানন্দিনীর সমসাময়িক এই মেয়েরা জ্ঞানদানন্দিনীর কথা অস্বীকার করেনি বা তার কন্ট্রিবিউশনকে কখনোই অস্বীকার করেননি, কিন্তু এই হিমানি ব্যানার্জিও এটা দেখেছেন যখন তিনি এই আত্মজীবনীগুলো পড়ছেন, যে এই যে স্বর্ণকুমারী দেবী বা সৌদামিনী দেবী বা প্রফুল্লময়ী দেবী, তারা যখন লেখালেখি করছেন ঠাকুরবাড়ির মেয়েরা ঠাকুরবাড়ির বউরা, তারা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে কথা বলছেন হচ্ছে সত্যেন্দ্রনাথ ঠাকুরের বা দেবেন্দ্রনাথ ঠাকুরের। বিশেষত দেবেন্দ্রনাথের মেয়েদের রচনায় দেবেন্দ্রনাথের পোশাকি ভাবনা এবং পোশাক আচার অনুষ্ঠান অন্তঃপুর নিয়ে যে ভাবনা চিন্তা, এগুলো ভীষণ রকম ভাবে জায়গা করে নিয়েছে সেখানে। যদিও জ্ঞানদানন্দিনী আছেন এবং ওনারা মেনশন করছেন যে জ্ঞানদানন্দিনী মানে দেবেন্দ্রনাথ একসময় যে পোশাকের পরিবর্তনের, বাংলার মেয়েদের পোশাকের পরিবর্তনের স্বপ্ন দেখেছিলেন, সেই স্বপ্ন আলটিমেটলি সফল হচ্ছে তার পুত্রবধূর মাধ্যমে, এই কথাগুলো মেনশন আছে। কিন্তু সেইটা অনেকটাই হচ্ছে যে যে পাঠ একটা হয় যে মেয়েদের যাই কন্ট্রিবিউশন সেটা নিশ্চয়ই কোনো পুরুষের দ্বারা হচ্ছে, এখানে কোথাও গিয়ে জ্ঞানদানন্দিনীর যে অবদান সেটা অনেকটা কম, সেইখানে বেশি গ্লোরিফাই আমি বলবো করা হয়েছে দেবেন্দ্রনাথ সত্যেন্দ্রনাথের অবদানকে। আচ্ছা আচ্ছা, এখন তাহলে দিদি এখন যে কাজকর্মগুলো হচ্ছে, তো সেক্ষেত্রে এই পার্সপেক্টিভটাকেও মানে দেখা হচ্ছে আর কি। কোন পার্সপেক্টিভটাকে? মানে এই মানে এই এই যে তুমি যেটা বললে যে দেবেন্দ্রনাথ বা সত্যেন্দ্রনাথ এদের এদের একটা নেপথ্যে ইয়ে আছে, বা এদের গ্লোরিফাই, এদেরকে ইয়ে করার যে প্রবণতা, সেইটা তো বরাবরই হয়ে এসছে। কিন্তু এখন মানে জ্ঞানদানন্দিনী অ্যাজ এ একজন মহিলা, একজন ব্যক্তিত্ব হিসেবে তার যে কন্ট্রিবিউশন, সেইটা দেখা হচ্ছে যে তিনি এককভাবে কি কতটা সার্থক তার কাজে। একটা জিনিস হচ্ছে, আমি কমন সেন্সিক্যাল গ্রাউন্ড থেকে বলছি, পৃথিবীতে কি এরকম খুব বেশি মানুষ আছেন যে যারা পৃথিবীতে কারুর সাহায্য ছাড়া সেই জায়গায়, মানে যে জায়গা তারা অ্যাচিভ করছেন বলে আমরা মনে করছি সেই জায়গায় আছে? মানে আমি লেটস সে পুরুষদের কথাই বলি, তোমরা তোমাদের পছন্দ মতো একটা পুরুষের নাম মনে করো এবং ভেবে দেখো যে তার জীবনে কোনো মানুষ, আমি নারী পুরুষ ছেড়ে দিলাম, জাস্ট মানুষের অবদান আছে কিনা। আমার মনে হয় এরকম কোনো মানুষ নেই। মানে একজন দুজন থাকলে আমি তাকে খুব এক্সেপশনাল ধরছি, বাট আমি জেনারেল যখন কথা বলছি তাদের তো আমি জেনারেল কথার ক্ষেত্রে তো আমি একটুখানি বেশি নাম্বার ধরবো। তো সেই ক্ষেত্রে কোনো মানুষ কি এরকম আছে যে যার জীবনে অন্য কারোর অবদান নেই? কিন্তু যেটা বললাম যে এই যে জেন্ডার লেন্সের কথা আমরা বলি বা আমরা নারীবাদী পাঠের কথা বলি, এই পাঠের মানে এই না যে কোনো মেয়ের জীবনে যদি কোনো পুরুষের অবদান থাকে সেটাকে নস্যাৎ করে দেয়, কারণ সেটা তো ফিউটাইল, সেটা তো হাস্যকর, মানে সেটা করার তো কোনো প্রয়োজনই নেই। কিন্তু এই নারীবাদী পাঠ বলে যে একটা মেয়ের এজেন্সি, অর্থাৎ এই যে জ্ঞানদানন্দিনী, বা আমি যদি কাদম্বিনী গাঙ্গুলির কথা বলি, বা আমি যদি বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের কথা বলি, বা আমি যদি সরলা দেবী চৌধুরানীর কথা বলি, এরা যে কাজগুলো করেছেন সেই কাজগুলোর কৃতিত্ব আমি এদেরকে দেবো। আমি এটা বলবো না যে এদের কেউ সাহায্য করেনি, অবশ্যই সাহায্য করে থাকতে পারে। আমার কলিগ, আমার ফ্রেন্ড, আমার মা, আমার ভাই, এনিবাডি আমাকে কেউ সাহায্য করতে পারে, কিন্তু আমার তাদের কৃতিত্ব আমি যদি অন্য কাউকে দিই, তখন সেই জিনিসটা হয়ে যায় একটা ভীষণ পুরুষতান্ত্রিক ব্যাখ্যা, যেটা আমার মনে হয় এটাও একটা হিস্টোরিওগ্রাফি। বাট রিসেন্টলি যারা ইতিহাস চর্চা করছেন, আমি এখানে বেশিরভাগ ক্ষেত্রে আমি যে ধরনের লেখার সঙ্গে পরিচিত হয়েছি, যেমন সেই পাঠটাকে নস্যাৎ করেছেন যারা অটোবায়োগ্রাফিক্যাল রাইটিংস নিয়ে কাজ করছেন, যেমন অবশ্যই মেরুনা মুর্মু, ডক্টর মেরুনা মুর্মু যাদবপুর ইউনিভার্সিটি, তিনি বা এরকম প্রচুর মানুষ রয়েছেন, ডক্টর অপর্ণা বন্দ্যোপাধ্যায় রয়েছেন, যারা যখন লিখছেন তাদের কিন্তু লেখার মধ্যে এইরকম থাকে না যে আচ্ছা এই পুরুষটির জন্য এই মেয়েটির এই হলো। তাদের ক্ষেত্রে তাদের লেখার মধ্যে কিন্তু সেই জেন্ডার লেন্স, যেটা থেকে মেয়েদের কৃতিত্বকে আমরা মেয়েদের কৃতিত্ব হিসেবে দেখি, সেইটাই থাকে। আচ্ছা, দুটো প্রশ্ন এসছে, আমি শো করছি।
আচ্ছা, সবার সুবিধার্থে প্রশ্নগুলো একবার পড়ে দিচ্ছি। অনুশ্রী দেব প্রশ্ন করেছে, জ্ঞানদানন্দিনী দেবীর এই আধুনিক মনোভাবে তখনকার রক্ষণশীল ব্রাহ্মণ সমাজের প্রতিক্রিয়া কি ছিল? আচ্ছা, আমি কি প্রশ্নগুলো একেবারে লিখে নিয়ে তারপর উত্তর দেবো, না একটা একটা করে দেবো? না না, ধরেই ধরেই বলো, তাহলে সুবিধে। আচ্ছা, রক্ষণশীল ব্রাহ্মণ সমাজের জ্ঞানদানন্দিনী দেবীর যে আধুনিক মনোভাব, আলাদা করে জ্ঞানদানন্দিনীকে নিয়ে যেটা বললাম যে যেগুলো হয়েছে সেগুলো মেনশন করেছি, তাদের মধ্যে কেউ ব্রাহ্মণ হতে পারেন, কিন্তু ওভারঅল একটা ব্রাহ্মিকা ধরনের শাড়ি পরিহিতা যে মেয়েরা বাড়ির বাইরে বেরোচ্ছিলেন সেই সময়, এরকম লেখা হচ্ছে যে গড়ের মাঠে হাওয়া খেতে যাওয়া হচ্ছে, বিবিরা জুতো পরে বাইরে বেরোচ্ছেন, সংসার রসাতলে যাচ্ছে, বা শিক্ষার জন্য মেয়েদের বুকের যে দুধ সেটা শুকিয়ে যাবে, মেয়েরা বাজা হয়ে যাবে, এই ধরনের কুৎসিত ভাষায় কিন্তু মেয়েদের এগেনস্টে নানান রকম কথা লেখালেখি হচ্ছে। এবং সেই লেখালেখি গুলো কিন্তু এই তথাকথিত যারা রক্ষণশীল একটা সমাজেরই প্রতিক্রিয়া। পরবর্তী প্রশ্ন করেছেন অনিন্দিতা রয়, জ্ঞানদানন্দিনী দেবীর আধুনিকতা দ্বারা কি কাদম্বরী দেবী প্রভাবিত হয়েছিলেন? কাদম্বিনী দেবীর যেহেতু নিজস্ব কোনো লেখা নেই আপাতত, তাই কাদম্বরী দেবীর জীবনের উপর আছে না নেই সেটা আমাদের বিচার করতে হয় অন্যান্য যে সমসাময়িক যারা লেখালেখি করেছেন তাদের লেখা থেকে। যেটা একটা আমি অলরেডি বলেছি যে জ্ঞানদানন্দিনী দেবীর যে আধুনিকতা বা জ্ঞানদানন্দিনীর জীবনে যে পরিবর্তন হচ্ছে যখন উনি বোম্বাই থেকে ফিরে আসছেন ঠাকুর বাড়িতে, এবং যখন যে সময়ের পর থেকে জ্যোতিরিন্দ্রনাথের সঙ্গে তার সখ্যতা ভীষণ রকম ভাবেই বাড়ছে, তারা একসঙ্গে বিভিন্ন জায়গায় যাচ্ছেন, এবং জ্যোতিরিন্দ্রনাথের জীবনে জ্ঞানদানন্দিনীর প্রভাব জ্যোতিরিন্দ্রনাথ নিজেই নিজের জীবনশৈলীতে লিখেছেন। তো সেই ক্ষেত্রে অবশ্যই ধরা যেতে পারে যে কাদম্বিনী দেবীর ওপর এই প্রভাব পড়েছিল। এর কারণ জ্যোতিরিন্দ্রনাথ কিন্তু নিজেই স্বীকার করেছেন নিজের অটোবায়োগ্রাফিক্যাল রাইটিং এ যে যদি জ্ঞানদানন্দিনী মানে যেহেতু জ্ঞানদানন্দিনী দেবী এরকম ছকভাঙা একটা জীবন দেখেছেন জ্যোতিরিন্দ্রনাথ, তাই জন্য তিনি স্ত্রীর স্বাধীনতায় কতটা আগ্রহী হয়ে উঠেছিলেন, এবং ডেফিনেটলি সেই স্ত্রী স্বাধীনতার আগ্রহী হওয়ার দরুন তার নিজের স্ত্রীর স্বাধীনতাতেও আমি শিওর তার কোনো উনি আর কি চেষ্টা করেছেন। এবং আমরা জানি যে কাদম্বরী দেবী তো গড়ের মাঠে হাওয়া খেতে যেতেন, এই নিয়ে তো বিভিন্ন গল্প বিভিন্ন লেখালেখি করা হয়েছে সেই সময়, নানান রকম রক্ষণশীল মানুষরা সেই নিয়ে প্রচুর কটূক্তি করেছেন যে তারা গড়ের মাঠে হাওয়া খেতে যাচ্ছে। এবং যেহেতু জ্যোতিরিন্দ্রনাথ এবং কাদম্বরী দেবী তারা দুজনে পাশাপাশি ঘোড়া ছুটিয়ে যেতেন, সেটা সত্যি একটা দেখার মতো বিষয়বস্তু ছিল অনেকের কাছে, কারণ সেটা একটা অভাবনীয় একটা দৃশ্য সেই সময়ের পরিপ্রেক্ষিতে। আমি বলছি এইটার একটু এক মিনিট, বলছি এইটার ধরেই আমার রবীন্দ্রনাথের প্রতি একটু বেশি ফ্যান্টাসি, সেই থেকে বলছি যে রবীন্দ্রনাথের লেখায় কি এই জ্ঞানদানন্দিনী দেবীর কথা কিরকম এসছে, মানে কিরকম ভাবে এসছে, কতটা এসছে? রবীন্দ্রনাথের জীবনে যে কথাগুলো এসেছে সেগুলো আমি মেনশন করেছি। যেমন উনি বলছেন যখন উনি ব্রাইটনে যাচ্ছেন তখন উনি খুবই অবাক হয়েছিলেন, কারণ যেটা বললাম যে জ্ঞানদানন্দিনী বাচ্চাদের নিয়ে আগে চলে যান এবং তার অনেক পরে কিন্তু সত্যেন্দ্রনাথের সঙ্গে রবীন্দ্রনাথ যাচ্ছেন, এবং সেখানে গিয়ে উনি খুব অবাক হন। সেই বিবরণ আছে, অবাক হওয়ার বিবরণ। কিন্তু যেটা রবীন্দ্র জীবনীকার বলেছেন এবং জগদীশ চন্দ্র ভট্টাচার্য তিনিও বলছেন যে রবীন্দ্র মানুষে জ্ঞানদানন্দিনীর যে প্রভাব সেটা কতটা বিস্তৃত ছিল সেটা দেখা যায়, যেটা জ্ঞানদানন্দিনীর মধ্যেও ছিল, যেটা বললাম যে বাইরে ওনারা থাকছেন, বাইরের যে ইঙ্গ সমাজ সেই সমাজের সঙ্গে মেলামেশা করছেন, কিন্তু ভারতীয়ত্ব কখনো কিন্তু তারা তাকে কিন্তু ছেড়ে দিচ্ছেন না। এবং এইটা একটা বড় ইফেক্ট রবীন্দ্রনাথের নিজের মধ্যে, কারণ রবীন্দ্রনাথ সেই সময় কিন্তু ইংল্যান্ডে যাচ্ছেন, তিনি বিভিন্ন মহিলাদের সঙ্গে দেখা সাক্ষাৎ করছেন, কিন্তু কোথাও গিয়ে তার যে নিজস্ব আত্মবিলুপ্তি ডেফিনেটলি ছিল, কিন্তু তার সঙ্গে ডেফিনেটলি জ্ঞানদানন্দিনী নিজেকে যেভাবে ক্যারি করছেন সেইটা সবসময় একটা উদাহরণ হিসাবে ছিল। এবং
মৃণালিনী দেবীকেও কিন্তু ট্রেন করা, গ্রুম করায় জ্ঞানদানন্দিনী সবসময় করেছে, এবং তার উদাহরণ তার সেটা মেনশন করা আছে ইন্দিরা দেবীর নিজস্ব লেখাতেও। আচ্ছা, আরেকটি প্রশ্ন এসছে। আচ্ছা, সৃজিত খাঁড়া প্রশ্ন করেছেন ম্যাম, জ্ঞানদানন্দিনী দেবীদের পূর্বে নারী শিক্ষার সেই অর্থে প্রচলন বা অধিকার না থাকলে বৈষ্ণবীদের সামাজিক অবস্থান কি ছিল, যেখানে তাদের শিক্ষার অধিকার স্বীকৃত ছিল? শুধু তাই নয়, তারা ঠাকুর বাড়িতে এসে পড়াতেন, অর্থাৎ তারা জনসমক্ষেও আসতেন। তাহলে তাদের পোশাকের ধরন কেমন ছিল, যেটা পরে বেরোতে তারা অস্বস্তি বোধ করতেন না? ম্যাম, এটা খুব ভালো একটা প্রশ্ন, যেটা আমি প্রথমেই বলেছিলাম যে ক্লাস একটা বড় রোল প্লে করে পোশাকের ক্ষেত্রে। এবং যখন জ্ঞানদানন্দিনীকে নিয়ে আলোচনা করা হচ্ছে বা ভদ্র মহিলা সমাজ গঠনের কথা বলা হচ্ছে, সেই ভদ্র মেয়েরা কারা? আমি কোন শ্রেণীর মেয়েদের কথা বলছি? যারা উচ্চবিত্ত, উচ্চ মধ্যবিত্ত, সম্ভ্রান্ত পরিবার, তাদের কথা বলছি। অর্থাৎ তার মানে কিন্তু এই না যে বাংলায় কোনো মেয়েরা বাড়ির বাইরে বেরোতেন না, অবশ্যই বেরোতেন। যারা কাজ করছেন সেই খেটে খাওয়া মেয়েরা তো বাড়ির বাইরে বেরোতে হতোই। গ্রামে গঞ্জে যারা চাষ করছেন তারা কি বাড়ির বাইরে বেরোতেন? অবশ্যই বেরোতেন। কিন্তু তারা যে পোশাক পরতেন সেই পোশাক ওই একটি শাড়ি, এবং সেটারও বর্ণনা আমরা পাই যেমন রাসসুন্দরী দেবীর আমার কথায় রাসসুন্দরী দেবী বলছেন যে মোটা কাপড় পরার কথা বলছেন, এবং আরো অনেক বর্ণনায় আমরা পাচ্ছি, যেমন হেমন্ত কুমারী চৌধুরী অন্তপুরের এডিটর ছিলেন, তিনিও বলছেন যে যারা হচ্ছে ভদ্র বাড়ির মেয়েরা ছাড়া যারা বাইরে বেরোচ্ছেন, যারা শ্রমিক সেই মেয়েরা যারা বেরোচ্ছেন, তারা কিন্তু অবশ্যই, বা যারা ভৃত্যের কাজ করছেন তারা যখন বাড়িতে আসছেন তারা কিন্তু অবশ্যই একটি খাটো শাড়ি, এবং সেটা কিন্তু মোটা সুতোর শাড়ি, সেই পেঁচিয়েই তারা আসতেন। আর বৈষ্ণবীদেরও সেই পোশাকই ছিল, বৈষ্ণবীদের কোনো আলাদা পোশাক ছিল না, কারণ সেই সময় বাংলার মেয়েদের এই শাড়ি ছাড়া আর কোনো পোশাক ছিল বলে আমার জানা নেই, আমি কোথাওই পাইনি যে ওই শাড়িই ছিল। হ্যাঁ, এবার শাড়ির রং, শাড়ির উচ্চতা, তাতে একটা তারতম্য বিশেষ ছিল। যেমন বললাম যে উচ্চবিত্তরা এক ধরনের শাড়ি পরতো, তারা একদম কিন্তু পায়ের গোছা অব্দি শাড়িটা পরছে, কিন্তু যারা নিম্নবিত্ত সেই খেটে খাওয়া মেয়েরা কিন্তু খাটো করে শাড়ি পরতেন, সম্ভবত যেহেতু তাদের কাজের সুবিধার জন্য সেইভাবে তারা শাড়িটা পরতেন। আর বৈষ্ণবীদের এবার আর একটা বিষয় হচ্ছে, উনি প্রশ্ন করেছেন যে শিক্ষা নিয়ে, শিক্ষার প্রচলন বলতে, শিক্ষা বলতে আমরা এখন যেরকম বুঝি যে ইনস্টিটিউশনাল শিক্ষা বা শিক্ষা বলতে ফর্মাল এডুকেশন, সেই ফর্মাল এডুকেশন তো ছিল না, কিন্তু এক ধরনের শিক্ষা তো ডেফিনেটলি ছিল, যেটা বললাম যে বৈষ্ণবীরা বাড়িতে এসে পড়াচ্ছেন, কিন্তু সেই শিক্ষার মানে তার যে বিষয়বস্তু সেইগুলো কিন্তু অ্যাকচুয়ালি যখন আমরা যেটাকে ফর্মালাইজেশন অফ এডুকেশন বলি, সেই শিক্ষার বিষয়বস্তুর সঙ্গে অনেকটা প্রভেদ। এই যে বৈষ্ণবীরা আসতেন, এনারা কিন্তু জেনারেলি বলতে গেলে পড়াতেন হচ্ছে নানান রকম ধর্মীয় টেক্সট মেয়েদের, সেইগুলো তাদেরকে পড়ে শোনাতেন, পড়াতেন। ধর্মীয় টেক্সট গুলো মেয়েরা পড়তো, এবং এই ধর্মীয় টেক্সট ছাড়া কিছু মেয়েদের আচার অনুষ্ঠান কিরকম হবে, বাড়ির গৃহিণী হিসেবে তাদের কি কর্তব্য হবে, সেই ধরনের নানান রকম বুক, কিছু রম্য মানে রচনা, এই ধরনের জিনিস ছিল। রম্য রচনাটাও ভীষণ কম। তো সেই ক্ষেত্রে শিক্ষার যে ধারণা বা শিক্ষার যে সংজ্ঞা, সেটাও কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে গিয়েছিল পরবর্তীকালে। আচ্ছা, আর কোনো প্রশ্ন তো নেই। আচ্ছা, এক দুজন, দেবলীনা শেঠ, উনি বলছেন খুবই গুরুত্বপূর্ণ আলোচনা। গৌতম ঘোষ বলছেন সমৃদ্ধ হলাম। অনিন্দিতা রায় আবার বলছেন যে খুব ভালো লাগলো, অনেক কিছু জানতে পারলাম, এই সম্বন্ধে কিছু বইয়ের নাম বলবে, উপকৃত হব। কিছু বই বলতে আমি যদি এমনি একদম না জানা থেকে জানার যাত্রা হয়, তাহলে আমি বলবো যে চিত্রা দেবের যে বইগুলি আছে, যেমন ঠাকুরবাড়ির অন্দরমহল, ঠাকুরবাড়ির বাহির মহল, এরকম যে বইগুলো আছে সেইগুলো পড়ে দেখা যেতে পারে। বিবাহ বাসরের কাব্যকথা, অন্তপুরের আত্মকথা,
এরকম মহিলা ডাক্তার ভিন গ্রহের বাসিন্দা। এছাড়া আমার একটা খুব প্রিয় বই, এই বইটা একটা তথ্য সমৃদ্ধ বই, তাই আমি সাজেস্ট করবো। এই বইটা হচ্ছে জয়িতা দাসের সাজমহল, ঔপনিবেশিক বাংলায় মেয়েদের সাজগোজ। এরকম বই দিয়ে শুরু করা যেতে পারে। বেশ, আমরা একদম শেষ প্রান্তে পৌঁছে গেছি। এতক্ষণ ধরে আমরা যে আলোচনা শুনলাম দিদির কাছে, আমরা খুবই সমৃদ্ধ হলাম। কারণ এই ধরনের আলোচনা আমরা খুব কমই শুনে থাকি এবং চর্চাও এতদিন ধরে হচ্ছিল না, এখন রিসেন্ট এই চর্চা খুব হচ্ছে এবং তার পার্সপেক্টিভটাও বেশ আলাদা ধরনের। এবং জ্ঞানদানন্দিনী দেবী সম্পর্কে এই শাড়ির প্রসঙ্গেই যতটুকু জানতাম, কিন্তু তার যে এতটা বিস্তৃতি, তার ব্যাপ্তি, তার এবং ঠাকুরবাড়ির মধ্যে এবং বাইরের জগতে যে তার এত প্রভাব, সেইটা খুব স্পষ্টভাবে উঠে এলো। এবং বাকিটা মানে এই জ্ঞানদানন্দিনী দেবী বা ঠাকুরবাড়ির মহিলারা বা সেই সময় যে ভদ্র মহিলা শ্রেণীর উদ্ভব হচ্ছে, সেইটা জানার জন্য যে প্রাথমিক আগ্রহ তৈরি করার জায়গা, সেইটা দিদির আজকের এই আলোচনার মধ্য দিয়ে আমাদের মধ্যে খুব সুন্দরভাবে এলো। আমরা আজকের মতো এখানেই আলোচনা শেষ করব। আগামী দিনে দিদিকে আমরা সরাসরি শুনবো, এইরকম একটা আবদার দিদির কাছে আছে আমাদের, সেটা আশা করি দিদি রাখবেও। এইখানেই আমরা আমাদের শেষ করছি। শেষে নজরুলের সেই কথা, যে নারী কবিতার সেই লাইন, যে বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণ কর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। দিদির কথায়ও তাই এলো যে কোনো কিছু একা করা যায় না, সম্মিলিত প্রয়াসের মধ্য দিয়েই আমাদেরকে কোনো সৃজনশীল কাজ করতে হয়। তো ফলে এই পুরুষতান্ত্রিক ব্যাপার স্যাপার থেকে এই সময়ে অবশ্যই বেরোনো উচিত। আর সেই প্রগতিশীল চিন্তার ধারক বাহক আমাদের সংলাপ। তো আপাতত আমরা আজকের মতো এখানেই এই আলোচনার ইতি টানবো। দিদিকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। শুভরাত্রি। এবং দর্শক মন্ডলীকেও অসংখ্য ধন্যবাদ। শেষ করলাম।